নমস্কার। আমরা আজকে লাইভ অনুষ্ঠানে এসে গেছি। আমাদের আজকের দিনটা একটা বিশেষ দিন, ১৯শে মে। এই দিনটাকে অনেকভাবে মানে বাঙালির মনে রয়ে গেছে। আজকে বরাক উপত্যকার ভাষা আন্দোলনের দিবস ১৯শে মে। এছাড়াও মানে ভারতীয় নাট্য জগতের জন্য বোধহয় আজকে একটা মানে মানে অন্য রকমের একটা রিমার্কেবল ডে বলা যায়। আজকে মানে বর্ষিয়ান নাট্য ব্যক্তিত্ব শ্রী গিরিশ কার্নাডের জন্মদিন এবং শম্ভু মিত্র ও বিজয় তেন্ডুলকরের প্রয়াণ দিবস। তা আজকের দিনটাকে মনে রেখেই আমরা তান্তর ফিল্মসের পক্ষ থেকে এরকম একটা আড্ডার আয়োজন করেছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই সময়ের অন্যতম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা শ্রী দেবেশ চট্টোপাধ্যায়। স্যারকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমেই যেখানে যে জায়গা দিয়ে শুরু করতে চাইবো যে স্যার, আপনি মানে নাট্য জীবন শুরু করার পরেই যে দুজন মেজর নাটককারের টেক্সট নিয়ে কাজ করেছেন, তাদের একজন অজিতেশ আর একজন অবশ্যই গিরিশ কার্নাড। তা আজকে যেহেতু গিরিশ কার্নাডের জন্মদিন, তাহলে আমরা গিরিশ কার্নাড দিয়ে শুরু করি। আপনি গিরিশ কার্নাডের টেক্সট থেকে আপনি হায়বাদন করেছেন এবং তুগলক, দুটো প্রযোজনা আমরা মানে খুবই চর্চিত এবং খুবই উৎকৃষ্ট মানের দুটি প্রযোজনা। তা আপনি এই দুটো প্রযোজনা সম্বন্ধে যদি কিছু বলেন, এটা দিয়ে যদি শুরু করা যায় আজ। প্রথমে ধন্যবাদ তোকে যে এরকম একটা আমার জন্য আমাকে ডাকলি তাই। গিরিশ কার্নাডের টেক্সট দুটো কাজ করার দুরকম একটা অভিজ্ঞতা হয়েছে। হয়পাদান কাজটা হয়েছিল আমাদের বছর 6 বছরের বেশি হয়ে গেল, বছর কি 7 বছর, বছর 7 আগে। এটা তখন আমরা আমি আর অর্পিতা, আমরা দুজনে মিলে তখন একটা দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা একটা থিয়েটারের কাজে গিয়েছিলাম। মানে প্রথমে একটা অন্য কাজে গিয়েছিলাম, তারপরে থিয়েটার করার কথা হয়। তো ওখানে দিনাজপুর থিয়েটার কোম্পানি ওরা একটা বড় অর্গানাইজ করে যে দুটো নাটক। তো ওখানে থাকাকালীন তখন একদম প্রাথমিক পর্যায়ে আমি তখন ফর্মটা দেখি এবং আমার ফর্মটা আমাকে খুব টানে, খুব ইন্টারেস্টিং। যখন আমি মূল টেক্সটটা পড়ি গিরিশ কার্নাডের, তখন দেখেছিলাম যে তার মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে, মানে আমাদের সংস্কৃত নাটকের কিছু প্রথাগত এলিমেন্ট হায়বাদানে আছে। যদি আমি খুব স্ট্রাকচারালি ফুটিয়ে দেখি, সেখানে পূর্ববঙ্গ আছে এবং একই রকম ভাবে সেখানে পূর্বরঙ্গের সঙ্গে প্রথমে মিথুক আসেন, তিনি আমার পার্ট অফ ক্যারেক্টার হয়ে যান, স্থাপক হন। তো এই এই যে মজাটা, তার সঙ্গে একই সঙ্গে লোকনাট্যের যক্ষগানের একটা বড় প্রভাব হায়বাদানের মধ্যে ছিল এবং অসংখ্য মেটাফোরের ছড়াছড়ি ছিল। তো এবং সেটা খুব লোকনাট্যের সহজতায় যতটা আমার মনে হয়েছিল যে এটা আরবান থিয়েটারেও হয়েছে বহুবার, হায়বাদান একটা আরবান রিপ্রেজেন্টেশনও আছে। কিন্তু যদি গ্রামীণ নাট্যের কাঠামোটাকে রেখে যদি করা যায়, তাহলে কি হতে পারে কাঠামো। তো ক্ষণটা আমার মনে হয়েছিল যে এই নাটক, মানে ক্ষণটা দেখে তখন আমার হায়বাদনটা মনে পড়ে, কারণ তার আগে বহুদিন আগে আহ মানে প্রায় কবে, মানে 95-96 সাল নাগাদ একবার হরভজন ট্রাই করেছিল। তখন এটাকে একদম ওই শহুরে থিয়েটারের প্যাটার্নে করা মানে করার মধ্যে গিয়েছিল। তো সেটা আমার আর পছন্দ হয়। এটাকে এটা সেই জন্য একটা অন্যরকম ট্রাই ছিল। তখন এই মনের যে আঙ্গিকটা, সে আঙ্গিকটা নিয়ে কাজ করার কথা ভাবি। এবার মজাটা তৈরি হয় অন্য জায়গায়, যে এখানে যারা ক্ষণের শিল্পী তারা তো মূলত ইম্প্রোভাইজড একটা একটা কন্টেন্ট থাকে বটে, একটা টেক্সট থাকে বটে, কিন্তু সেটা ইম্প্রোভাইজ করে ক্ষণের অভিনেতারা করেন। মানে একই কন্টেন্ট আধ ঘন্টা 45 মিনিটও হতে পারে, আবার সেম কন্টেন্টে সারা রাত ধরে অভিনয়। ক্ষণের মজাটা হচ্ছে সেইখানে। তার সঙ্গে সঙ্গে অসংখ্য সাবপ্লট অ্যাড হতে থাকে এবং সেটা অভিনেতারাই করতে থাকে। তো ফলে যখন আমি ওদেরকে একদম মূল গপ্পটা বলেছিলাম প্রথম দিন, যে এইটা এইরকম একটা যদি গপ্প দিয়ে আমরা কাজ করি, গিরিশ কার্নাড, হায়বাদান এরকম একটা নাটক, সব কিচ্ছু বলিনি, মানে ধর এরকম একটা যদি গল্প দিয়ে হয় তাহলে কি হতে পারে। তো এটা ওরা খুব দেখলাম আগ্রহ পেলো, তৈরি হলো ওদের মধ্যে।
তার মূলত ওই ওখানকার গান, লোকনাট্যের আঙ্গিক, আলু বাহালুনি, খাওয়ানোর ধরন, মুখোশ, মানে পর্দার ব্যবহার, এই সমস্ত গুলোকে নিয়ে তখন হয়বাদনটাকে বিল্ড করি। এবং করতে করতে আমি যেটা দেখেছিলাম গিরিশ কর্নাডের নাটকের একটা মজা আছে, যেটা হচ্ছে যে তুমি কিভাবে ডিকোড করছো, ডিকোডিং ফ্যাক্টর গুলোর আহ, অসংখ্য তোমার কাছে স্কোপ থাকে। মানে একটা টেক্সট অনেক সময় হয় যে একটা টেক্সটের মানে ধর একটা লিটারাল টেক্সট থেকে উম, একটা ছবি তৈরি হচ্ছে, মানে লিটারাল টু পিক্টোরিয়াল একটা পিক্টোরিয়াল হচ্ছে। অনেক সময় আমরা দেখেছি সেই পিক্টোরিয়ালটা থেকে আরেকটা পিক্টোরিয়াল তৈরি করা। আমরা আমাদের মূলত যে কাজটা লিটারাল টু লিটারাল বা লিটারাল টু পিক্টোরিয়ালের বাইরে গিয়ে একটা পিক্টোরিয়াল টু পিক্টোরিয়াল যে ফরম্যাটটা তৈরি করে, একটা ছবি থেকে আরেকটা ছবি তৈরি করার কথা, যে ছবিটা ওখানে নেই। মানে ইট ইস আ পার্টিসিপেশন অফ অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ। যদি এমন একটা ছবি তৈরি করা যায় যে ছবিটা আমি চোখের সামনে দেখছি, কিন্তু দর্শক হিসেবে দেখতে দেখতে আমার মাথার মধ্যে আমি আরেকটা ছবি তৈরি করছি, যে ছবিটা ওই মূল ছবিটা, যে ছবিটা ভিজুয়ালি দেখছি সেটা সেখানে নেই। এই যে একটা পার্টিসিপেশন অফ অডিয়েন্স, তারা তাদের মতো করে আরেকটা ছবি দেখতে শুরু করে, সেইটা মূল টেক্সটে যদি সেই রসদটা না থাকে তাহলে এই পার্টিসিপেশনটা করা খুব কঠিন হয়। এটা আমি অভিজ্ঞতা দিয়ে দেখেই বলছি, করেই বলছি। এটা গিরিশ কর্নাডের নাটকের দুটো নাটকের আমি যে দুটো নাটক করেছি দুটো নাটকে আমি শিখেছি যে এইভাবে করা যায় বা করা সম্ভব। তো পরে যখন ওনাকে বলেছিলাম যে এরকম আমি কিন্তু এইভাবে করেছি, ওনার সঙ্গে যখন দেখা হয়েছিল তখন ওনাকে বলেছিলাম যে আমি কিন্তু হয়বাদনটা এইভাবে করেছি। তখন উনি খুবই উনি যেহেতু উপলক্ষটা দেখেছিলেন কিন্তু হয়বাদনটা উনি দেখতে পাননি। আহ, তো উনি খুবই ইন্টারেস্টেড হয়েছিলেন যে তুমি কিভাবে কিভাবে করলে, মানে ওই মাথাটা চেঞ্জ হলো কিভাবে, হ্যাঁ, মৃত্যুটাকে দেখালে কিভাবে, বা কালীটাকে কিভাবে দেখাচ্ছিলে। মানে আমি আমার মতো করে এই যে আমাদের লোকনাট্যের কথা বললাম, মানে বাবা ইন্টারেস্টিং তো। তাহলে দেখো আমি মানে এই যে কোথাও আর একটা ভাষ্য তৈরি হলো এবং যে ভাষ্যটা লোককে একটা ইমাজিন করার মতো স্পেসে নিয়ে গেলাম। অর্থাৎ মানে আমার মতে যেটা সেটা হচ্ছে যে ভালো টেক্সটের মজাটা হচ্ছে সেইখানেই, যেখানে নির্দেশক হিসেবে বা সিনোগ্রাফার হিসেবে তুমি এমন একটা স্পেস তৈরি করতে পারো যেখানে একটা অডিয়েন্সের একটা ইনভলভমেন্ট থাকবে কল্পনার। সেইটা গিরিশ কার্নাডের হয়বাদনে যেমন ছিল, তুগলকের ক্ষেত্রে তো ছিল। তুগলকের ক্ষেত্রে আসলে গিরিশ কার্নাডের নাটকের মধ্যে প্রচুর মেটাফর থাকে। যদি তো মানে একটু ফুটিয়ে পড়ে তাহলে দেখবেন যে আহ, আক্ষরিকতার বাইরে, মানে খুব লিটারাল যে সমস্ত কথাগুলো থাকে, সেই কথাগুলোর বাইরেও অনেক বেশি মেটাফোর্স থাকে। হয়তো আমরা যখন বলছি তখন বোঝা যায় না যে এই বলছে শহরটা যেন একটা বিরাট অজগরের মতো, বা কোথাও একটা উনি একটা পুরো তুগলক জুড়েই আছে বিভিন্ন পশু পাখির এক একটা করে উদাহরণের মেটাফোর। একটা সুরঙ্গের কথা বলছেন, এই একটা পাখির কথা বলছেন। মানে এই যে মেটাফর গুলো রয়েছে, এই মেটাফর গুলো কিভাবে ভিজুয়ালি সেই মেটাফর গুলোকে আরো আরেকটুখানি ইন্টেন্সিফাই করা যায়, বা আমি যেটা বললাম যে কল্পনার জায়গা থেকে আরেকটু ধরা যায়। তো গিরিশ কার্নাডি যখন ব্যাঙ্গালোরে আমরা যখন তুগলক করি তখন উনি এসেছিলেন। তো অনেকটা সেই দিন তো উনি খুব অসুস্থ ছিলেন, তখন ওনারা মানে হাতে অক্সিজেন নিয়ে ওই নাক সবসময় নাকে ইয়েটা নিয়ে তোমাকে ঘুরতে হতো। এরকম কষ্টের মধ্যে উনি এসেছিলেন, অনেকক্ষণ কথা হয়েছিল। তো তার মধ্যে মূল যে জায়গাটা উনি আমার কাছে বারবার খুঁটি খুঁটি জানতে চাইছিলেন যে তুমি এরকম এইটাকে এত মোবাইল করলে কেন? মানে যেহেতু মূলত তুগলকটা যারা করেছেন তারা মূলত একটা ফিক্স স্পেসের মধ্যে করেছেন, মানে একটা একটা বড় সেট, সেই সেটটাকেই বিভিন্ন লোকালে ভাগ ভাগ করে করা, মানে একটা এই অঞ্চল, ওই আরেকটা ওই অঞ্চল, আর একটা এই অঞ্চল। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গোটা স্পেসটাই বদলে বদলে যায়, সেখানে একটা কোনো ফিক্সড সেট নেই, সেটা গোটা মঞ্চটাই এক একটা অঞ্চল হয়ে ওঠে। এবং সে অঞ্চলগুলোতে ইউজ অ্যান্ড রিউজ অফ দ্য অবজেক্ট, মানে একই অবজেক্টকে বিভিন্ন, যেটা আমার খুব প্রিয় একটা খেলা বলা যেতে পারে, যে আমি সবসময় চেষ্টা করি যে উম, একটা ইউজ অ্যান্ড রিউজ অফ দ্য অবজেক্ট এবং অবজেক্ট গুলোকে বদলে বদলে ফেলা। আমি ব্যবহারের উপর ভিত্তি করে অবজেক্টটাকে বদলাবো। মানে আমার হাতে যদি একটা পেন থাকে তাহলে আমি লিটারেলি একটা পেন বলতে পারি ওটাকে, আমার হয়তো ওই পেনটা আমার কাছে কখনো বন্দুক হয়ে যায়। তো
এই যে আমি একজন অভিনেতারা বা একটা স্পেস তারা যেমন পাল্টাচ্ছেন, আবার গোটা অবজেক্ট গুলোকে আমি যদি তাদের অ্যাসোসিয়েশন গুলো বদলে বদলে দিই, আমি যেভাবে তাদেরকে সাজাবো সেই সাজানো গুলো যদি বদলে বদলে দিই এবং অভিনেতারা যদি সেই অনুযায়ী সেই সাজানোটার সঙ্গে প্রতিক্রিয়া জানাতে থাকেন, তাহলে স্পেসটা আবার বদলে যায়। তো সেটা গোটা তুগলক জুড়ে করা আছে, সেটাও ওটাকে উনি খুব মজা পেয়েছিলেন। আহ তো আহ, এরকম উনি তখন খুব অসুস্থ ছিলেন বলে আমি তখন যখন শেষ হয়েছে ওনাকে দেখতে পাচ্ছি, আমার মনে আছে ব্যাঙ্গালোরে। আমি কেউ চলে গেলেন? তো বলে হ্যাঁ, ওনার শরীরটা খারাপ ছিল, এখন শেষ হতে হতে চলে গেছেন। তার আমার কথা হলো না, আমি আর নিজে থেকে ফোন করিনি শরীর শরীর খারাপ। পরের দিন একদম সকালবেলায় প্রথম ফোনটা আমার কাছে আসে গিরিশ কানার। ওরা বলে আমি দেখেছি তখন একটা বিস্তারিত ওনার কি হয়েছে না মনে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেন। তো এইটা আমার সঙ্গে ওনার সঙ্গে কথা বলেও মনে হয়েছে যে আহ, আমি আমি একটা একটা রকম ভাবে গিরিশ ব্যানার্জিকে তার টেক্সটকে আমি দেখেছি, যেটা হচ্ছে যে তার টেক্সট সবসময় একজন নির্দেশকের কাছে কোথাও না কোথাও একটা চ্যালেঞ্জের মতো। তুমি ওটাকে কিভাবে ডিকোড করবে, সেই ডিকোডিং লেয়ার গুলো টেক্সটের মধ্যে এত অজস্র মেটাফর জুড়ে থাকে এবং বিভিন্ন স্তরে বিভিন্ন অর্থবহ বহন করে, এবং সেটা কোথাও সমকালীনতার বেড়া ছাড়িয়ে একটা চিরকালীনতার দিকে যায়। মানে আজকেও যদি তুগলক বা হায়বাদন, এই দুটো সমান প্রাসঙ্গিক নাটক, অদ্ভুত প্রাসঙ্গিকতা নিয়ে দাঁড়িয়ে আছে। যারা যদি খুব শুধু টেক্সটাই রিড করেন, তাতেই বুঝতে পারবেন যে এটা অসম্ভব প্রাসঙ্গিক জায়গা থেকে দাঁড়িয়ে আছে। ফলে আমার থিয়েটার জার্নিতে যে টেক্সট গুলো থেকে আমার লার্নিং প্রসেসের একটা বড় জায়গা জুড়ে আছে, তার মধ্যে এই দুটো নাটককে বলতে পারিস আমার একটা বড় জায়গা জুড়ে আছে আমার শেখার ক্ষেত্রে। আচ্ছা, আর আরেকটা বিষয় তো আমরা অনেকেই জানি যে গিরিশ কার্নাড শুধু নাটকের মানুষ নন, উনি অনেক সিনেমাতে অভিনয় করেছেন। বা এটাও একটা খুব মানে প্রচলিত গল্প যে পিটার ব্রুক যখন মহাভারত প্রথম বানানোর কথা ভাবেন, তখন উনি ভারতবর্ষে এসে গিরিশ কার্নাডের কাছে গিয়েছিলেন চিত্রনাট্যের জন্য, মানে উনি যদি মহাভারতের চিত্র, এবং পরবর্তীকালে সেটা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি এবং জগলাত কেরিয়ার লিখলেন। তারপরেরটা তো মানে তারপরের গল্পটা আমরা সবাই জানি। তা এই সিনেমা মানে ফিল্মে যে গিরিশ কার্নাডকে আমরা দেখতে পাই বা পর্দায় যে গিরিশ কার্নাডকে দেখতে পাই, সেটাকে আপনি অ্যাজ এ থিয়েটার আর্টিস্ট বা অ্যাজ এ ফিল্ম যদি দেখেন, সেটাকে আপনি কিভাবে পর্যালোচনা করবেন? না, একজন অভিনেতা হিসেবে তো তার বিভিন্ন মাধ্যমে তার স্বাচ্ছন্দ্য যত বেশি থাকবেন, সেটা তো তার কাছে মানে আমাদের মনে হয় যে সেটা তো একজন অভিনেতার কাছে চ্যালেঞ্জ থাকে। এবং গিরিশ ব্যানার্জি যত রকম বিভিন্ন ধরনের ক্যারেক্টারাইজেশন করেছেন ফিল্মে, সেটা তো দেখ আমাদের ছবিগুলো দেখলেই বোঝা যাবে যে আমার কাছে তো আহ, মনে হয় যে আহ, ছবিগুলো ভালো ফিল্ম করেছিলেন বলে ওনার অভিনয়টা থেকে গেল। থিয়েটার অনেক সময় থিয়েটার তো একদমই চলে যায়। গিরিশ কার্নাডজিকে আমি একদম একজন পোটেনশিয়াল ইকুয়ালি একজন পোটেনশিয়াল ফিল্ম অ্যাক্টর হিসেবেও আমি প্যারাডাইজ ফিল্মের জায়গাতে উনি সমান স্বচ্ছন্দ ছিল। একদমই তাই। আর গিরিশ কার্নাডের সঙ্গে তো আপনার নিজের ব্যক্তিগত পরিচয় ছিল, আপনি বলেছেন। তা আহ, মানে সেই ব্যক্তিগত স্মৃতিচারণা কি কিছু করবেন, কিছু বলবেন? আসলে বললাম আমি একটা মানে খুব সহজ, আমি হচ্ছে যে হয় না অনেক সময় যে একটা মানে ধর গিরিশ ব্যানার্জির পাশে বসে কথা বলা বা মুখোমুখি বসে কথা বলা কোথাও, তো আমার মতো একজন নাট্যকর্মীর কাছে এটা একটা স্বপ্নের ব্যাপার। কিন্তু আমি যে কথাই হয়েছে যে আহ, যেহেতু উনি অঙ্কের মানুষ ছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে কি করে আপনি এরকম মানে আহ, এই একটা অঙ্কের বলছে সবটাই অঙ্ক কিন্তু বলো স্ক্রিপ্ট লেখা অঙ্ক?" তো আমি বললাম হ্যাঁ তাও অঙ্ক। তুমি তুমি তো তুমি কিসের সাবজেক্ট তোমার কি নিয়ে পড়াশোনা? আমি বললাম, আমি কেমিস্ট্রি নিয়ে পড়ছি। বলে দেখো, তাহলে এই বিজ্ঞানটা যদি না পড়তে তাহলে কিন্তু থিয়েটারটা হতো না। ফলে বিজ্ঞানটার সঙ্গে থিয়েটারের একটা সম্পর্ক আছে, এটা কিন্তু ভুলো না। এরকম মানে খুব একদম মানে মানে ওই রকম একটা স্ট্রাকচারের মানুষ আমার সাথে কথা বলছেন, সেটা বলছেন যখন, তখন ওই কোথাও সেই দূরত্বটা বজায় রাখেননি। তার ফলে খুব মুহূর্তে মনে হচ্ছে দীর্ঘদিনের পরিচয়। তো সেইটা আমি দেখেছি যে মানুষ হিসাবে অত্যন্ত বড় মাপের মানুষ। আমি বললাম না, পরের দিন সকালবেলা নিজে থেকে ফোন করেছেন, ফোন করে বলছেন সরি আমি বলে যেতে পারিনি। এইরকম মানুষ, মানুষ হিসেবে আমি যতটুকু ওনার সঙ্গে মিশেছি, আমার মনে হচ্ছে মানুষ হিসেবে অত্যন্ত বড় মাপের একজন মানুষ।
নিশ্চয়ই। আর একটা কথা মানে আপনার প্রসঙ্গ ধরেই বলি যে আপনি সিনোগ্রাফির কথা আনলেন। আমাদের বাংলা নাটকের এই সিনোগ্রাফি এই শব্দটাও খুব নতুন, মানে খুব পুরনো শব্দ নয় বলেই আমাদের মনে হয়। এবং আপনি নিজের নাটক ছাড়াও আমি অন্য মানে আপনার সংস্কৃতির প্রযোজনা ছাড়া অন্য দলের প্রযোজনাতেও আমি সিনোগ্রাফি আমরা দেখেছি, মুগ্ধ হয়েছি। তা এই সিনোগ্রাফি আইডিয়াটাকে মানে এটা কি খানিকটাকে মানে মঞ্চসজ্জা, নাটকের মঞ্চ বলবেন নাকি সিনোগ্রাফি তার চেয়েও বৃহত্তর কিছু একটা, কিভাবে একটু যদি বোঝানো আমাকে। সিনোগ্রাফি মানে মঞ্চসজ্জা নয়। আহ সিনোগ্রাফি তুই যদি টার্মটা বলিস তাহলে ধর উম, এটা অনেকটা পাশ্চাত্য থেকে এসছে। এটা মানে গর্ডন ক্রেগ বা অ্যাপিয়ার তাদের পরে, তখনও মানে ডিজাইনার হিসেবেই বলা হতো, পরে সিনোগ্রাফি টার্মটা এসছে। আহ, আমাদের এখানকার কেউ কোনো মানে নির্দেশক আর সিনোগ্রাফার অনেকে একই সঙ্গে নির্দেশক এবং সিনোগ্রাফার হিসেবে কাজ করেন। আবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে নির্দেশক, শুধু নির্দেশক, সিনোগ্রাফিটা ডিভিশন। সিনোগ্রাফারের কাজটা কি? সিনোগ্রাফারের কাজ মূলত আহ, শুধুমাত্র দুটো ঘটনা। একটা হচ্ছে যে একজন অভিনেতার সঙ্গে আমাদের থিয়েটারে কি কি এলিমেন্ট আছে, থিয়েটারের যে এলিমেন্ট গুলো রয়েছে, ধর মঞ্চ, আলো, আবহ, পোশাক, মেকআপ, এই যত সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে, একজন অভিনেতাকে বায়োলজিক্যালি এই সমস্ত এলিমেন্টের সঙ্গে সিনথেসাইজ করানোর কাজটা হচ্ছে সিনোগ্রাফার। এবং কাজটা শুধু ওইখানে থেমে থাকে না, সিনোগ্রাফারের কাজটা হচ্ছে পুরো স্পেসটা জুড়ে, মানে মঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ অডিয়েন্স, এই পুরো যে বৃহত্তর যে জায়গাটা, এই পুরো জায়গাটা জুড়ে যে ডিনামিক্সটা কাজ করে, যে জটিল ডিনামিক্সটা কাজ করে, সেই ডিনামিক্সটা সামলান হচ্ছেন সিনোগ্রাফার। তো এই দুটোকে এবার যদি নির্দেশকের কাজ কি, এবার নির্দেশকের এটাকে মাথায় রাখতে হবে, এইটা দুজনকে প্রায় কাছাকাছি এসে কাজ করতে হবে প্রথম দিন থেকে। আমাদের যেখানে যেভাবে কাজ হয়, ধর আলোর লোক, মঞ্চের লোক, আমরা প্রথমে নির্দেশক মুখস্থ করিয়ে, মেমোরাইজেশন করিয়ে, তারপর একটা কম্পোজিশন করলেন একটা ছোট ঘরে, সেটা চলতে থাকলো। তারপর একটা সেট আসে, সেট এবার সেটের যিনি আসছেন তিনি অনেকদিন পরে এসে রিহার্সাল দেখে সেটটা বানালেন। তারপরে সেট বানানো হয়ে গেল, তারপরে ভাবা সেটে কাজ চলছে, তারপরে পোশাকের লোক এলো, বা পোশাকের লোক আসার কয়েকদিন পরে হয়তো আলোর লোক, তারপরে যখন মঞ্চে গিয়ে নাটকটা গিয়ে পড়লো, সেট লাইট সেটটা হয়ে গেছে, কস্টিউম হয়ে গেছে, মিউজিকের লোক হয়তো নাটকটা যখন পুরো হয়ে যায়, তখন মিউজিকের লোক এসে মিউজিকটা তার মধ্যে কোন কোন জায়গায় মিউজিকটা ঢুকতে পারে তার ভাবনাটা সেখানে তৈরি করার চেষ্টা করেন। অর্থাৎ ডে ওয়ান থেকে এরা একসঙ্গে কাজ করেন। আহ, কিন্তু সিনোগ্রাফার ডিরেক্টরের সঙ্গে কাজ করবেন ফ্রম ডে ওয়ান, এবং এই সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে একসঙ্গে কাজ করতে করতে যাবে। আহ, তার ফলে যেটা হচ্ছে যে এই প্রত্যেকটা এলিমেন্ট কিছুটা বিচ্ছিন্ন হয়ে থাকে, যেহেতু এই পুরো প্রসেসটার গোড়া থেকে এই সমস্ত সিনিক ডিজাইনার যারা যারা আসছেন, যারা মঞ্চের মানে সেট ডিজাইন করছেন, বা লাইট ডিজাইন করছেন, কস্টিউম ডিজাইন করছেন, বা যিনি মেকআপের কাজ করছেন, এই মিউজিক করছেন, এই পুরো প্রসেসটার সঙ্গে পরে যুক্ত হতে হতে যায়। কিন্তু যদি এমন হয় যে গোড়া থেকে এমন একটা লোক থাকে সঙ্গে, যে গোড়া থেকে এই প্রসেসটার মধ্যে এই সমস্ত এলিমেন্ট গুলোকে অ্যাক্টরদের সঙ্গে ইন্টারাক্ট করতে করাতে 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 যাচ্ছে, এবং একটা স্পেস বিল্ড করার চেষ্টা করছে, এবং কিছুক্ষণ আগে তোকে যেটা বললাম, যে এমন একটা জটিল ছবি তৈরি করার চেষ্টা করছে, যে ছবিটা দর্শকের মনে তৈরি হবে, যে ছবিটা ওখানে নেই। এই কঠিন আচ্ছা। কাজটা, এই জটিল কাজটা করা, যে একটা এমন একটা ছবি তৈরি করার চেষ্টা করা, যে ছবিটা তুমি দেখছো বটে এখানে, কিন্তু ওই ছবিটাই আমি তোমাকে দেখাবো না, তুমি নিজের মনে আরেকটা ছবি তৈরি করবে, এবং দ্যাট দ্যাট ছবি শুড বি সাবজেক্টিভ। সেই ছবিটাও দর্শক থেকে দর্শকে বদলে যাবে না। প্রত্যেকটা দর্শকের যে দেখা, সে দেখাগুলো তো আর এক থাকে না। একটা মানুষের দেখার নির্ভর করে তার জিন এবং পরিবেশ থেকে, সে কিভাবে পৃথিবীটাকে দেখে এসেছে তার উপর। একই রকম ভাবে এখানেও তার সে দেখাগুলো তৈরি হতে হতে যাবে। তো আমার যেটা মনে হয় যে আহ, এই 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 জটিল যে কর্মকাণ্ডটা, মানে যেখানে
অভিনেতা, এতগুলো এলিমেন্ট এবং দর্শক এই সবটাকে যিনি একসঙ্গে পুরো জিনিসটা সিনার্জিটা তৈরি করেন, তিনি সিলভার। আমি বোঝাতে পারলাম? বেশ। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সিনেমাগ্রাফারের গল্প তো শুনলাম। আমরা জানি যে পাশাপাশি মানে থিয়েটার নাট্য ব্যক্তিত্ব ছাড়াও আপনার আরেকটা অবশ্যই মানে অন্য পরিচয় ফিল্ম মেকার বা চলচ্চিত্র পরিচালক। তা নাটক এবং ফিল্ম দুটোর তো কিছু মাধ্যমগত পার্থক্য আছেই। দুটো মাধ্যমের মধ্যে কিছু কিছু জায়গার তো ডিফারেন্স থেকেই যায় আফটার অল, মানে প্রকাশের জায়গা থেকে দেখতে গেলে। তো যখন প্রথম মানে ফিল্ম মিডিয়ামটা ইউজ করলেন, প্রথম ফিল্ম মিডিয়ামটা যখন আপনি মানে এই মিডিয়ামে কাজ করা শুরু করলেন, সেটা সেই বিষয়টাকে মানে নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায় কি কোনোভাবে অসুবিধা করেছিল চলচ্চিত্র পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়কে, বা কোনো ডিফিকাল্টিজ ফেস করতে হয়েছিল যে এটা নাটকে হলে আমি আরেকটু মানে অন্যরকম করতে হবে, এটা আমি ফিল্ম বলে মানে কোথাও কোনো জায়গায় মনে হচ্ছিল যেটা একটু কনস্ট্রিক্টেড জায়গা, বা কোনো জায়গায় মনে হচ্ছে যে ফিল্মটা অনেক বেশি কাজ করা যাচ্ছে? দুটো মাধ্যম দুরকম ভাবে দেখতে হয়। আমি সম্পূর্ণ দুটো মাধ্যমে যখন কাজ করেছি, সম্পূর্ণ দুটো মাধ্যমকে দুরকম ভাবে দেখার চেষ্টা করি। দেখ, ফিল্মের থিয়েটারের ক্ষেত্রে মজাটা হচ্ছে যে এডিটটা দর্শক তৈরি করে, তুই এডিট করতে পারি না। আমাকে একটা বড় ফ্রেমের মধ্যে রাখা আছে, আমরা অনেক সময় এডিট করার চেষ্টা করি বটে, একটু আলো কমিয়ে বাড়িয়ে, ছবি কনসেন্ট্রেট করিয়ে, একটু ডাউন স্টেজে নিয়ে এসে, একটু ডাউন রাইটে নিয়ে এসে আমরা মাঝে মাঝে, একজন ডিরেক্টর এডিট করেন, করেন না তা না, থিয়েটারের মধ্যে তার তার একটা নিজস্ব এডিটিং থাকে। কিন্তু দর্শক চাইলে সেই এডিটিংটার সঙ্গে সঙ্গে অন্য কিছু জুড়ে দিতে পারে। মানে আমি একটা চাইছি একটা লোককে খুব ক্লোজ নিয়ে লাইট কনসেন্ট্রেট করেছি, পেছনের ব্লু হালকা লাইট ফেলা আছে, সেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু একটা লোক সামনের দিকে এগিয়ে এসেছে, সে একটা কথা বলছে, তার উপর একটা আলাদা আলো ধরা আছে। আমি হয়তো নির্দেশক চাইছেন যে এটা একটা ক্লোজ শট থিয়েটারের ক্ষেত্রে, কিন্তু দর্শক তার মধ্যে করে একটা কম্পোজিট দেখে নিতে পারে, তার সঙ্গে তাকে শুদ্ধ একটা পেছনে ব্লু ফ্রেম দিয়ে সমস্ত মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ছবিটা চাইলে দেখতে পারে। ফিল্মের ক্ষেত্রে তো সেই সুবিধা নেই। ফলে যেটা হয় যে একটা থিয়েটারের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এই সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স গুলোর, ভিজুয়াল সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সটার ইন্টারপ্রেটিভ জায়গাগুলোর যে লেয়ার হয়, ফিল্মের ক্ষেত্রে তোমাকে সেটা মাথায় রাখতে হবে যে সেই এডিটিংটা তুমি করে দিচ্ছ, তোমার তার আর অল্টারনেট কিছু নেই দেখার। কিন্তু সেইটা কোথাও একটা এমন রাখতে হবে যে সে তার একটা প্যারালাল ছবিও তার তৈরি করতে পারে। সেইটা খুব আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, যে ওই একই যেটা বললাম, যে ছবিটা তুমি দেখছো তার সঙ্গে সঙ্গে আর একটা ছবি যদি দেখা যায়। আমার ফিল্মের কাজ, যেমন তুই যদি বলিস, সব থেকে বড় উদাহরণ হচ্ছে ইয়ে নাটকটা। হ্যাঁ, ইয়ে তুই এখনো ইউটিউবে দেখতে পাওয়া যাচ্ছে, তুই দেখ, হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাবি। দেখেছি। দেবশঙ্করের সেখানে একটা একা থাকে বটে, কিন্তু দেবশঙ্কর তো একা নয়, মঞ্চ জুড়ে অনেক লোক থাকে হ্যাঁ, এবং তারা সারাক্ষণ দেবশঙ্কর ইন্টারাকশন করে। এর একটা ছবি আছে। আমি যে ফিল্মটা করেছি, সেই ফিল্মটা যখন আর একটা মাধ্যমে ট্রান্সলেট করলাম, তার সঙ্গে কিন্তু থিয়েট্রিক্যাল ভিজুয়ালের কোনো সম্পর্ক নেই। যদি খেয়াল করে পরে যদি আমার ছবিটা যেহেতু 22 তারিখে অনলাইনে আসছে, মানে ওটিটি হুম, প্ল্যাটফর্মে আসছে, তো সেখানে যদি কেউ পরপর থিয়েটারটা দেখেন, এখন থিয়েটার দেখা বা থিয়েটারটা আগে যারা মঞ্চ, যারা দর্শক হিসেবে দেখেছেন স্পেসে, তাদেরও সব থেকে ভালো তারা বুঝতে পারবেন। হুম, ফিল্মের ক্ষেত্রে কিন্তু আমি কমপ্লিটলি আর একটা ভিজুয়ালিটিক স্পেসের মধ্যে যাচ্ছি, যে স্পেসটা থিয়েটারের থেকে আলাদা। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে আমি ভিজুয়ালটাকে সেভাবেই দেখবো, মানে ভিজুয়াল সায়েন্সের রেসপেক্টে যদি আমরা বলি, আমি যখন একটা থিয়েটারের জায়গা থেকে একটা ছবিকে দেখতে আরম্ভ করি স্পেসের মধ্যে, সেটা একটা অনেকটা বেশি ইম্প্রোভাইজড হয়। মানে আমি আমার থিয়েটারটা তৈরি করার যারা পদ্ধতির সঙ্গে পরিচিত আছেন তারা জানেন যে বেশিরভাগটা আমার স্পেসে বিল্ড হয়, আমি আগে থেকে ভেবে যাই না, সমস্ত কিছু এলিমেন্ট গুলোকে নিয়ে একসঙ্গে গিয়ে দাঁড়াই। কারণ থিয়েটার ইজ এ ভেরি বায়োলজিক্যাল প্রসেস। গিয়ে তো ওইখানে অভিনেতারা নড়াচড়া করলে যেগুলো ঘটতে আরম্ভ করে, সেই ঘটা থেকে আমি একটা জায়গা তৈরি করতে করতে যাই। কিন্তু ফিল্মের ক্ষেত্রে তোমাকে তো আগে থেকে পুরো জিনিসটাকে একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে, কেননা তোমার ওই একটা ক্রু আছে, তোমার ক্যামেরা আছে, তোমার লোকজন আছে, তুমি কি চাইছো এক্স্যাক্টলি, তোমাকে আগে থেকে পুরোটা নির্দেশক হিসাবে পুরোটা ভেবে যেতে হচ্ছে, আমার এই শট এই ফ্রেম। তার ফলে
প্রি প্রোডাকশনের পর থেকে, প্রি প্রোডাকশনে চলাকালীন মানে মানে বিফোর শুট যে প্রসেসটা চলে, সেখানে আমি নিজেকে অনেক বেশি আমাকে গুছিয়ে নিতে হয়। আমি নিজে ফিল্ম করার সময় আমি যত করেছি আমি তত নিজে খুব সংযত, খুব মানে একদম, যেহেতু আমি ছবি আঁকতে পারি, আমি শর্ট ডিভিশন করে পুরো জিনিসটার আমি একটা স্টোরি বোর্ড করে ফেলি, এবং পরপর পরপর কি কি ফ্রেম আসছে, আমি কি কি দেখতে পাচ্ছি, আমি কি কি দেখাতে পারছি, এইটা আমি অনেকটা স্ট্রাকচারালি নিজেকে বেঁধে ফেলি ফিল্মের ক্ষেত্রে, যেটা আমি থিয়েটারে করি না। থিয়েটারের প্রসেসটা আমার সম্পূর্ণ উল্টো। থিয়েটারের প্রসেসটা আমার ইজ আ ভেরি আনসার্টেন প্রসেস, কারণ ওটা বেশি বায়োলজিক্যাল, কারণ ওটা ওটা মানুষের সরাসরি ইনভলভমেন্ট। তুই যদি বলিস নির্দেশক হিসেবে কোনটা অসুবিধা নাই, ওটা একটা পদ্ধতি, আমি এনজয় করি ফিল্মটা, যে আমাকে আগে থেকে ভাই তৈরি করতে হবে, আমাকে এই সময় আমাকে পুরো ভাবতে হবে যে কি শর্ট, কি ডিভিশন, তারপরে কি যাচ্ছে, পুরোটাকে আগে ভেবে ফেলো, ডিওপির সঙ্গে কথা বলো, এডিটরকে প্রথম দিন থেকে ইনভলভ করাও, তুমি এই শর্ট গুলো নিতে চাইছো, লোকেশন দেখো, লোকেশন গিয়ে কি করে সেখানে তুমি পারছো কিনা, একটা দেশের সঙ্গে এই যে পুরো জিনিসটা আগে থেকে 100% প্রায় ছকে ফেলা। এবার স্পেস হুম, ইম্প্রোভাইজেশন ফিল্মে পয়েন্ট করছি বা করি, অভিনেতাদের ক্ষেত্রে করি, বাস। কারণ জানি না তো, অনেকটা স্পেসে গিয়ে অনেক ভেবে গিয়ে দেখলাম, তারপরে যখন ক্যামেরা ফেললাম, ফেলে দেখলাম যে পুরো জিনিসটা আর ওটা নেই, এটা পাল্টে গেছে, তখন আমাকে সেই অনুযায়ী একটা ইম্প্রোভাইজ স্পেসের মধ্যে আমাকে যেতে হবে। তো সেটা ফিল্মের ক্ষেত্রে অনেক, আমাকে অনেক বেশি বলতে পারিস জানান বেশি গোছানো, কিন্তু থিয়েটার আমি পুরোটাই ওরকম ভাবে। আর সেটা কি আপনার মানে আপনি এই যে প্রসেসটার কথা বলেন এটা কি শুধু ফিকশনের বলছেন নাকি ডকুমেন্টারি যখন করেছেন তখন? ডকুমেন্টারির ক্ষেত্রে অনেকটা বেশি একটু অগোছালো। ডকুমেন্টারির ক্ষেত্রে আমার ওই একটা 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 আমি একটা লাইন নিয়ে, মানে একটা ভাবনা নিয়ে, তারপরে গিয়ে যখন ওই সেইটার সঙ্গে সেইটা নিয়ে শুরু করি হয়তো, আমি কাজ করতে গিয়ে দেখেছি সেইটা দিয়ে আর 100 ভাগ হয় না, মানে সেটা পাল্টাতে পাল্টাতে চাই, যে যেরকম পাল্টাতে পাল্টাতে যায় সেরকম রিয়াক্ট করতে করতে চাই। সেটা ডকুমেন্টারির ক্ষেত্রে সেটা সমান প্রযোজ্য নয়, কিন্তু সেটা তোর ফিচারের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। আচ্ছা। আর নাটকে আপনার যেটা আমরা শুরুতেই একদম কথা দিয়ে আজকে শুরু করেছি যে গিরিশ কার্নাড এবং অজিতেশ, আপনি এই দুজন মানুষের মানে খুব মেজর দুটো টেক্সট নিয়ে আপনি কাজ করেছেন। তা অজিতেশের টেক্সট নিয়ে কাজ করার মানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের টেক্সট নিয়ে কাজ করার যদি অভিজ্ঞতা কিছু বলেন, মানে বা কাজ কেন করার আপনি অভিজ্ঞতা যদি বলেন, এবং ওই মানে যে দুটো টেক্সট নির্বাচন করেছে এই টেক্সট নির্বাচনে কি কোনো মানে বিশেষ কারণ ছিল যে যে দুটো মানে সওদাগরের নৌকে এবং টেক্সট যখন নির্বাচন করেছিলেন, নাকি ওই দুটো টেক্সট আপনার ভালো লাগার জায়গা থেকেই নির্বাচন করা? না, আমার তো মানে অবশ্যই ভালো ভালো লাগার জায়গা থেকেই করা। সওদাগরের নৌকার টেক্সট আমার কাছে মানে খুবই প্রিয় একটা টেক্সট। আমি আমি যখন এমনি অবসর সময় হলো একটা সময় খুব সওদাগরের নৌকা পড়তাম। হুম, তো আমার খুব প্রিয় একটা টেক্সট। আমার মনে হচ্ছে যে এটা একটা অনেকটা কাব্যের মতো আমার কাছে লাগতো। এটা তো এটা আমার মনে হয়েছিল যে এই যে ক্রাইসিস, এটা কোথাও একটা একটা শিল্পীর একটা ক্রাইসিস, একটা শিল্পের ক্রাইসিস, সেটা অজিতেশ যেভাবে লিখেছিলেন, অজিতেশের লেখার মধ্যে অনেক বেশি না প্রাণ আছে। মানে যদি আমরা ব্রেকটেন নাটকের যে উনি আত্মীকরণ করেছিলেন, সেই আত্মীকরণের মধ্যে অনেক বেশি প্রাণ আছে। আহ, সেইটা আমাকে বেশি টানে আর কি। মানে ধর ভালো মানুষ, শের আফগান, হুম। একটা ব্রেকড পিরান্দেল্লো, এবং বিয়ের সওদাগরের নৌকা পুরোটাই মৌলিক টান। কিন্তু শের আফগানের মধ্যেও তুই যদি মৌলিকতা বলিস, তুই মূল টেক্সট হেনরি ফোর আর আহ, ওই শের আফগান পড়লে বোঝা যায় যে কোথায় উনি একটা উড়ান দিচ্ছেন, যে উড়ানটা একদম আমাদের দেশজ একটা পদ্ধতির উড়ান, এবং তার ভাষা এবং চরিত্রগত উম, একটা জায়গা সব মিলে। তো অজিতেশ বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমাকে টেক্সট আমাকে দীর্ঘদিন ধরে টেনেছে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের টেক্সট আমাকে টেনেছে। তো আমি যখন সেরা ইয়ে সওদাগরের নৌকা যখন আমি করতে গেলাম, তখন আমাকে উম, অনেকে বলেছিলেন যে এটা এডিট করতে হবে, এটাকে অনেকটা জায়গা আছে যে জায়গাগুলো একটু কাটতে হবে, এডিট করতে হবে। তো আমি বলেছিলাম যে আমি দেখি না এটি এডিট না করে কি হয়। আমার কারণ মনে হচ্ছিল যারা আগে করেছেন তারা সবাই নাটকটাকে একটু ছোট করে এডিট করে করেছিলেন। আমি যেটা করি, সওদাগরের নৌকাটা আনএডিটেড প্রায়,
পুরোটাই পুরোটা। একটা দীর্ঘ কথোপকথন থাকে আফটার ইন্টারভেল। তো সেটা শুধু কথা, তো আমাকে অনেক এত কথা লোকে শুনবে না। আমি সেই কথাগুলোর একটা বাদ দিই। আমার মনে হয়েছিল যে এই যে মানে টেক্সটের মধ্যে আছে এত কথা 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 কথা, একটা লোক সারাক্ষণ কথা বলে যায়, সে কথা না বলতে পারলে সে লোকটা পাগল হয়ে যায়। তো এই যে একজন শিল্পী সারাক্ষণ সে কথা বলে যাচ্ছে, এখন আছেন একজন অনেক অভিনেতা যারা আছেন এখন, তারা সারাক্ষণ কথা বলে এসেছেন, প্রতিদিন অভিনয় করেছেন, প্রতিদিন কথা বলেছেন। এ ধরো এখন এই লকডাউনের পিরিয়ডে কথা বলতে পারছেন না তারা। কথা না বলতে পারার একটা যন্ত্রণা আছে। সে একজন শিল্পী যে যখন সারা সারা যাত্রার একজন শিল্পী প্রতি বছর অসংখ্য অভিনয় করে যাচ্ছেন, তিনি এখন কিছু করছেন না, বাড়িতে বসে আছেন, কথা বলতে পারছেন। তো সেইটা আমার মনে হয়েছিল সেই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তো সেই টেক্সটটাকে আমি সেইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছিল যে এটাকে কিভাবে খুব মূল টেক্সটের যে কাব্য তার মজাটাকে রেখে কিভাবে একটার সঙ্গে একটা সিনিক ডিজাইন তৈরি করা যায়। সেজন্য আমার মনে হচ্ছিল গোটাটা জুড়ে কোথাও একটা পথ আছে, সেই পথটাকে ডিসকভার করা। যারা সওদাগর নৌকা দেখছে দেখবে একদম ডাউন স্টেজ জুট সামনে দিয়ে একটা পথ যায়, যেটা ঘরে ঢোকা এবং বেরোনোর পথ। সেই পথটা আমি এই টেক্সটটা পড়তে গিয়ে আবিষ্কার করি যে এই যে একটা লোক ঘর থেকে বেরোয়, আবার ঘরে ঢোকে, তার এই যে পরিক্রমা বা জার্নিটা তাও আমি যে দেখতে পাই খুব জরুরি। কারণ তার জন্য হয়তো কেউ বাইরে বেরিয়েছে, তার জন্য ভেতরে কেউ অপেক্ষা করছে। এই যে অপেক্ষা আর তার আশা, এটা যদি কোথাও ভিজুয়ালি আবিষ্কার করা যায়, তো সওদাগরের নৌকাটাতে সেটা আবিষ্কার করা গেছে। আবার সেরাব গানে আমি অজিতেশকে অন্যরকম ভাবে আবিষ্কার করেছি। আহ, একটা সময় প্রায় মানে মনে হয় যে উনি নিজের কথা বলছেন সেরাব গানে। আমার তুই নাটকের মতো ছবিতেও দেখবি সেরাব গানের একটা অংশ, ছোট্ট হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, অংশ অবশ্যই। বলে। তো ওই 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 কথাগুলো আমার আমার কাছে মনে হয়েছিল খুব গুরুত্বপূর্ণ, কিভাবে দেখাবো, কিভাবে করবো। তো সুতরাং অজিতেশের টেক্সট আমার কাছে, মানে ডিকোডিং অফ অজিতেশ টেক্সট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, একটা অডিয়েন্সের প্রশ্ন নিয়ে নেবো, একটা প্রশ্ন এসেছে। বল। হ্যাঁ, একটা প্রশ্ন আমার কাছে এসেছে ছবিটা যে আছে, ঠিক আছে, তোর কাছে কি ছবিটা আছে? আমার কথা হ্যাঁ, হ্যাঁ, শুনছিস হ্যাঁ, তো? ক্লিয়ার, ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। হুম। একটা প্রশ্ন এসেছে, ইমাজিনেশন, ইন্টারঅ্যাকশন, ইমার্শন এবং রিয়েল টাইম আর্ট মডেলিং নিয়ে যদি একটু বলেন। মানে ওয়েস্টে ভার্চুয়াল রিয়ালিটি আর্টে খুব বেশি করে চলে এসেছে, পারফরমেন্সেস গুলো অন্য ডিজাইনে ভাবা হচ্ছে, সেগুলোকে বাংলায় ইমপ্লিমেন্ট করা সম্ভব? উম, এই পরশুদিন আমাদের একটা আলোচনা হচ্ছিল। আমি প্রত্যয় বাবুকে বলবো যে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুব মানে এটা খুব একটা প্রয়োজনীয় কথা। আহ ইউরোপের থিয়েটার এবং আমেরিকার থিয়েটার দেখার সুবাদে বা কোনো কোনো ক্ষেত্রে সরাসরি ইন্টারাকশন করার সুবাদে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমার 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 যেটা এটা একদম সাবজেক্টিভ, কিন্তু মানে আমি এটা এটা আমার দেখাটা বলছি। এটা কোনো রকম অবজেক্টিফাই করা যাবে না যে এটাই হবে। আপনি আপনার মতো করে ভাবতেই পারেন। আমার যেটা মনে হচ্ছে, আমাদের প্রাচ্যে শিল্পের দর্শনটা অনেকটা দাঁড়িয়ে আছে কল্পনার উপর ভিত্তি করে। ফলে এবং একই সঙ্গে দর্শ কল্পনাটা আদান প্রদান দর্শকের সঙ্গে। পাশ্চাত্যের ক্ষেত্রে যে বাস্তবতা ওপর ভিত্তি করে যে দর্শনটা তৈরি হয় এবং সেই দর্শনটা গিয়ে যখন পাল্টায়, তার যে ডিজাইনটা তৈরি হতে থাকে, সেইটা সেটা এক নম্বর, সেটা আমাদের দর্শনের সঙ্গে কোথাও একটা সংঘাত তৈরি করে। এক নম্বর। দু নম্বর হচ্ছে তার যা ফিনান্স, মানে ধরুন ধরা যেতে পারে উম, আমি ইয়েতেই দেখেছি, বার্লিন এনসাম্বলেই দেখেছি একটা একটা থ্রি ডি হোলোগ্রামিক ইমেজের সঙ্গে একটা ইন্টারাকশন, একটা ভার্চুয়াল ইমেজের সঙ্গে একটা রিয়েল ইমেজের একটা ইন্টারাকশন এর একটা ছবি, নাটক, পারফরমেন্স। আমাদের এখানে প্রপার একটা মানে হোলোগ্রামিক প্রজেক্ট, থ্রি ডি প্রজেক্টটা ছেড়ে দিলাম, সাধারণ আমাদের প্রতিদিন মঞ্চ বদলে যেত, একটা সাধারণ একাডেমি অফ ফাইন আর্টসে একটা প্রপার আলো লাগানোর ব্যবস্থা।
এবং তারপরেও সে আলোটা লাগাতে গেলে এইরকম আলো যে খরচা, সেটা প্রভূত। যখন আমি 1984 করি, তখন ডিজাইনের ক্ষেত্রে এরকম কিছু ভার্চুয়াল স্পেসের জায়গা তৈরি করার জন্য উম, দীনেশ দা আমার সঙ্গে কাজ করেছিলেন, দীনেশ পোদ্দার। দীনেশ দা আমাকে অনেকগুলো আলো দেখান। আমি বললাম যে এটা দীর্ঘদিন কন্টিনিউ করা যাবে না, কারণ আমরা এত দামি আলো ব্যবহার করতে পারবো না। আমি বলছি টেকনোলজি, যে টেকনোলজি পাশ্চাত্যের জায়গা থেকে, যে তারা যেভাবে যত সহজে ব্যবহার করতে পারে অর্থকরী জায়গায়, ইউজেসে, স্পেসে, আমাদের সেইটাও ব্যবহার করার মতো আমাদের অর্থনৈতিক ক্ষমতা, আমাদের স্ট্রাকচারাল ক্ষমতা, তার বড় অভাব। তো ফলে আমার যেটা মনে হয় যে আমাদের আমাদের ডিজাইন যেটা মূলত মিনিমালিস্টিক, ইমাজিনেটিভ, ইন্টারঅ্যাক্টিভ, এইটার উপর যদি দাঁড়িয়ে থাকে, আমি বিশ্বাস করি না, তাহলে সেটা সাস্টেন করতে পারে। আদারওয়াইজ সাস্টেনেবিলিটির একটা বড় প্রশ্ন চলে আসবে। দীর্ঘদিন এটা টানা যাবে না, করতে পারবো না। এটুকুই বলা। বেশ, আশা করা যায় হ্যাঁ প্রত্যয় উত্তর পেয়েছে। ও আরেকটা ছোট্ট প্রশ্ন করেছে যে অডিয়েন্সকে কিভাবে আরো বেশি করে পারফরমেন্সের পার্ট করা যায়। কিন্তু অডিয়েন্স, এটা আমার মানে আপনার কাছে জিজ্ঞেস, অডিয়েন্স তো অবশ্যই আমাদের পারফরমেন্সের অংশ। অডিয়েন্স অডিয়েন্স তো অবশ্যই আমাদের যে কোনো পারফরমেন্স, মানে যে কোনো ক্রিয়েটিভ আর্ট যেটা পারফর্ম করে তার অংশ। অবশ্যই, অবশ্যই। এবার এবার দেখতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করে একজন দেখ, এখন এখন দর্শক বদলে গেছে। আগে একটা, আমি যদি থিয়েট্রিক্যাল পারফরমেন্সের কথাই ধরি, আজ থেকে 15 বছর আগে একজন দর্শক একটা নাটক দেখার জন্য অন্তত 1 সপ্তাহ কি 10 দিন ধরে প্রস্তুতি নিতেন। তার টেক্সট হয়তো পড়ে ফেলছেন, তার সম্পর্কে কি কি হয়েছে সেটা জেনে ফেলছেন। একটা ব্রেক্টের নাটক দেখতে চাইছেন, ব্রেক্ট কে, সে কি 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 নাটক লিখেছেন, এই নাটকটা কোথায় কোথায় অভিনয় হচ্ছে, তার ডিটেল স্টাডি করে যাচ্ছেন। এবং তার পকেটে ওই রকম একটা মোবাইল ফোন নেই যেটা সঙ্গে সঙ্গে ভাইব্রেশন মোডে রাখা আছে, কেঁপে উঠবে, হাত থেকে বার করে তিনি এসএমএস টা দেখবেন। সেই ব্যস্ততাও তার জীবনে নেই। তিনি একটা নিখুঁত একটা শিল্প দেখতে যাচ্ছেন, যে শিল্পটা তার জন্য তিনি অপেক্ষা করছিলেন। কিন্তু এখন প্রত্যেক ভয়ঙ্কর ব্যস্ত। ফলে আমরা যে দর্শকের সামনে এখন দাঁড়িয়ে আছি, সে দর্শক এখন ভয়ঙ্কর ব্যস্ত দর্শক। তাদের প্রত্যেকের পকেটে, আমি ইনক্লুডিং মি, আমিও যখন, আমি দর্শকের বাইরেও তো নই, আমাদের প্রত্যেকের পকেটে একটা মোবাইল থাকে এবং সে পকেটটা মোবাইলটা ভাইব্রেশন মোডে থাকে। কনসেন্ট্রেট, আমি একটা লোককে যতক্ষণ না পর্যন্ত আমার শিল্পকর্মটার মধ্যে কনসেন্ট্রেট না করাতে পারছি, ততক্ষণ পর্যন্ত সে কি করে, সে তো পুরোটা দেখছেও না, হয়তো সে দেখছে একটু, আবার একটা মোবাইল বাজলো, দেখলো, আবার একটু ঘুরলো, আবার আবার একটু চারপাশে তাকালো, আবার দেখলো। ফলে আমার মনে হয় যে দর্শককে প্রথম হচ্ছে যে একটা স্পেস ইনভলভমেন্ট করে নেওয়ার একটা, যে আমাদের একটা জায়গা, সেটাকে আমাদের হাতের বাইরে একটা জায়গা, যে জায়গাটা আমাদের কিছু করার নেই। সেটা সময় একটা মানুষকে এখন আমার প্রচন্ড একটা গতিসম্পন্ন একটা মানুষের কনভার্ট করে দিচ্ছে। আর ইন্টারাক্টিভ স্পেসে যদি আমি আমার থিয়েটারটাকে প্রথম থেকে নিয়ে যেতে পারি, তাহলে সেই ইনভলভমেন্টের জায়গাটা তার বাড়তে পারে। মানে ধরা যায়, আমি যেটা দেবী সর্বমস্তাতে করেছিলাম। দেবী সর্বমস্তাতে আমি আর দুটো উদাহরণ দিচ্ছি, দেবী সর্বমস্তা মানছি। দেবী সর্বমস্তায় ঢুকলেই দেখা যেত যে মঞ্চ খোলা, তুই যখন ঢুকছিস তার আগে থেকে আমি গোটা অডিটোরিয়ামটা আমি একটা হালকা গন্ধ ছড়িয়ে দিতাম। মানে তুই যখন অডিটোরিয়ামে ঢুকছিস, তখন তুই আমি তোর সেন্সেশন গুলোকে পাল্টাচ্ছি। মানে তুই এতক্ষণ পর্যন্ত যে সেন্সেশনে বাইরে ওয়েট করছিস, তুই যেই তোকে আমি পারফরমেন্স স্পেসের মধ্যে ঢোকাচ্ছি, আমি তো সেন্সেশন গুলোর সঙ্গে ধাক্কা মারছি, যে ওই সেন্সেশনটা তুমি আর পাচ্ছ না। তোমার ইউ আর গেটিং সাম ডিফারেন্ট কাইন্ড অফ সেন্সেশন। একটা এয়ার পারফিউম ছড়ানো থাকতো, সেটা অন্য গন্ধ পাচ্ছে, খুব হালকা দোতারা অবস্থা। এবার ওই দেবী সর্বমস্তার গানটাই ভেঙে 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 ওই 15 মিনিট ধরে ওই দোতলাটা বাজে এবং মঞ্চের পর্দা খোলা। আমি বেশিরভাগ ক্ষেত্রে, আমি আমার ডিজাইনের ক্ষেত্রে আমি চেষ্টা করি, মানে যেগুলো চেষ্টা করি, মানে যদি প্রয়োজন হয়, অপ্রয়োজনীয় ভাবে মঞ্চের পর্দা খোলা রাখি না। যেটা টেক্সট ডিমান্ড করছে যে আমি খোলা রাখতেও পারি, তাহলে আমি চেষ্টা করি যে পর্দাটাকে খুলে রাখতে। এবং ওই 15 মিনিট ধরে ওখানে তারা দেখতে পায় যে একটা একটা কোথাও আলো পাল্টাতে পাল্টাতে যাচ্ছে, বা একটা কিছু সামান্য চেঞ্জেস হতে হতে যাচ্ছে। তখন তার সঙ্গে যারা এসছেন তাদের সঙ্গে কথা আস্তে আস্তে বন্ধ হতে থাকে, আমি দেখেছি নিয়ে চোখে, যে এই এই তারা আস্তে 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 পুরো স্পেসটার মধ্যে কনসেন্ট্রেট করতে হবে।
কনসেন্ট্রেট করতে হবে। এর ফলে তাকে কি আমাকে অনেক সময় এই কনসেন্ট্রেশন স্পেসের মধ্যে নিয়ে আসতে হবে। বা মাঝতে যেটা হয়, যখন ঢোকে এই সিঁড়ির পাশে কয়েকজন মাস্ক পরে বসে আছে, এপাশে কয়েকজন মাস্ক পরে বসে রয়েছে, একটু ধোঁয়া, তার মধ্যে দিয়ে এই ঢুকলো, ঢুকেই দেখতে পাচ্ছি যে পুরো খোলা একটা মিউজিক চলছে, এবং সারা থিয়েট্রিক্যাল স্পেসের মধ্যে অসংখ্য মাছিরা শুয়ে আছে, তাদেরকে ডিঙিয়ে যেতে হচ্ছে, তারা অবস্ট্রাক্টেড স্পেসের মধ্যে রয়েছে। এই যে কোথাও দর্শক মূল পারফরমেন্সটা শুরু হওয়ার আগেই একটা পারফরমেটিভ স্পেসের মধ্যে ঢুকে পড়ছেন, যেটা তুই কোথাকার চরিত্র কোথায় রেখেছো তাও দেখবি যে দর্শক ঢোকার সঙ্গে সঙ্গে পারফরমেন্সটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ। এই যে দর্শক ঢোকার সঙ্গে সঙ্গে মানে আগে থেকেই পারফরমেন্স শুরু হয়ে গেছে, এবার লোকে বলে কি নাটক শুরু হয়ে গেছে, জানি না, মানে যে পারফর্মিং, আমি সেই জন্য সবসময় দর্শককে পার্ট অফ পারফরমেন্সে আমি ঢোকা থেকে পারফরমেন্সের স্পেসে ঢোকাচ্ছি, যাতে ওই কনসেন্ট্রেশন লেভেলটা থেকে বাইরে, কারণ একটা মানুষকে এখন এই সময় প্রচন্ড স্ট্রেস অ্যাংজাইটি বেড়ে গেছে, আগের থেকে এখনকার মানুষের স্ট্রেস অ্যাংজাইটি লেভেল অনেক বেশি। ফলে তুমি তাকে ওই স্পেসটা থেকে এই স্পেসে ঢুকিয়ে নিয়ে সব, তার জন্য একটা ওই 15 মিনিট বা 10 মিনিট বা 7 মিনিট তাকে যতক্ষণ পাচ্ছ তাকে একটা অন্য স্পেসে ঢোকাও আগে, এইটা একটা চেষ্টা। অবশ্যই, এবং আশা করা যায় প্রশ্ন যে করেছিলেন তিনি উত্তর পেয়েছেন। একটা বিষয় এইটা বলতে বলতে আপনি সঙ্গীত, আপনি গোটা আবহটার কথা বললেন, এটা থেকে আমি পরের একটা প্রসঙ্গে আপনার কাছে আসতে যাবো যে নাটকে ব্যবহৃত আবহ সঙ্গীত আমরা আপনার নাটকে সবসময় দেখেছি, সেটা মানে তুগলক হতে পারে, সেটা সওদাগরের নৌকো হতে পারে, তার মিউজিক খুব এনার্জি, কথাটা মানে খুব মিউজিক আস্তে আসছে আমার, আমাদেরকে তোর কথার ভলিউম খুব শোনা আস্তে আসছে। শোনা যাচ্ছে। খুব আস্তে আসছে, হ্যাঁ বল। হ্যাঁ, যে প্রসঙ্গটা আসতে চাইছিলাম আপনার এই আবহ ক্রিয়েট করার কথাটা থেকেই, যে আপনার নাটকের একটা মূল বৈশিষ্ট্য, আমরা দর্শকরা জানি যে সঙ্গীত, মানে সেটা তুগলকের প্রযোজনার ক্ষেত্রেও বলা যায় বা সেটা সওদাগরের নৌকো ক্ষেত্রে বলা যায়, আপনার নাটকের আবহ সঙ্গীত আমাদেরকে খুব বেশি করে আকৃষ্ট করে। তা নাটকের, বাংলা নাটকে ব্যবহৃত আবহ সঙ্গীত, এই প্রসঙ্গটা নিয়ে যদি আপনি কিছু বলেন, সেটা আপনি নিজের প্রযোজনা থেকেও বলতে পারেন বা সামগ্রিকভাবে নাটকে যে আবহ সঙ্গীতের ব্যবহার, তার প্রয়োজন এবং প্রয়োগটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, মানে তুই তো নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিয়ে দিয়েছিস। আমার কাছে খুব প্রয়োজনীয়, আমি বললাম আমার সমস্ত এলিমেন্ট গুলোর কাছে প্রয়োজনীয়, তার মধ্যে মিউজিক হচ্ছে মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তার কারণ যেটা সেটা হচ্ছে যে দেখ, মিউজিকের তো ভিজুয়াল দেখা যায়, তো মিউজিক তো শোনা, পুরোটা শোনা, এবার তার অনুভূতিটা, মানে মিউজিক তো দৃশ্যমান নয়, তো এই পুরো জিনিসটার মধ্যে একটা অনুভব তৈরি হয়। এই অনুভবটা আমাদের কোথাও মূল গোটা নাটকের অনুভবকে সবসময় যদি, এবার যদি আমরা কোথাও এটাকে মেলাতে পারি, মেশাতে পারি, তাহলে আমি দেখেছি যে পুরো জায়গাটা এনহান্স করে। মিউজিক খুব গুরুত্বপূর্ণ নাটকের ক্ষেত্রে, তুমি যদি ঠিকঠাক ব্যবহার করতে পারো তাহলে সবসময় একটা এনহান্সারের কাজ করে মিউজিক্যাল এলিমেন্ট। যে কোনো পারফরমেন্সের ক্ষেত্রে মিউজিক্যাল এলিমেন্ট ইজ মানে ভেরি গুড এনহান্সার। আবার অনেক সময় এমন হতে পারে কোনো মিউজিক নেই, যেমন যদি আমরা নাটকটা দেখি, এতে প্রায় কোনো মিউজিক নেই, কোনো মিউজিকই নেই। হুম, একদম। একদম ওই সব স্টেজের শব্দগুলো থেকে একটা দুটো শব্দ থেকে, কারণ আমার মনে হচ্ছিল যে এই নাটকে আলাদাভাবে কোনো মিউজিক থাকে না, কিন্তু ফিল্ম যখন আমি করতে গেলাম তখন আমার ভিজুয়ালস মিউজিক ডিপেন্ড করলো। আহ, তো সেটা সেটা ডিপেন্ড করে, আমার মনে হয় যে কোনো আহ, আমার মনে হয় এই সমস্ত ডিজাইনটা না, মানে ধর সেট, লাইট, মিউজিক, কস্টিউম, মানে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কন্টেন্টের। তোমার ডিজাইনটা কি হবে সেটা সবসময় কন্টেন্টটা তোমাকে সেই পথে নিয়ে যাবে। তুমি যদি আগে থেকে ডিজাইন ভেবে ফেলো, তোমার একটা রক্তকরবী আগে থেকে তুই ভাবতে আরম্ভ করলে, আসলে রক্তকরবী করলে আমি একটা বড় ম্যানহোল করব, তার ভেতরে রাজাকে ঢুকিয়ে দেবো, চারপাশে হ্যাঁ, তিনটে হ্যাঁ। কাঁটা তার দিয়ে দেবো, মানে আমি বলছি যে এইটা খুব গন্ডগোলের। মানে আমি আগে থেকে একটা ডিজাইন, আমার মনে হয় যে আগে থেকে আমি মানে এইটা আমার কাছে তো প্রসেসটা তো আনসার্টেন, আমি তো জানি না। শিল্পী যখন ছবি আঁকেন তখন তো তাকে অনেকটা ব্ল্যাঙ্ক ক্যানভাসের সামনে দাঁড়াতে হয়, চুপ করে। হাতে তো তুলিটা থাকে, এবারে একটা আঁচড় যখন পড়ে, তিনি তো জানেন না পরের আঁচড়টা কি হবে, আগে থেকে ভাবা নেই। তারপরে একটা আঁচড়, তারপরে একদমই। চলে আঁচড় এমন হলো যে অন্য সমস্ত রং এসে আগের সমস্ত রেখাগুলোকে মুছে দিল, দিয়ে আরেকটা রেখা তৈরি হলো, আরেকটা ছবি তৈরি হলো, আবার সেটা উনি বদলাতে বদলাতে গেলে, এই যে আনসার্টেনটি অফ দ্য প্রসেস, এইটার মধ্যে আমার মনে হয় যে এই সমস্ত এলিমেন্ট গুলো ইকুয়াল শেয়ারিং স্পেসে থাকে বলে আমি বিশ্বাস করি।
আচ্ছা, একটা ছোট প্রশ্ন নিই। এটা এসেছে যে স্যার, আপনার নাটকে বারবার ফোক থিয়েটারের ছোঁয়া লেগে থাকে, তার কারণ কি? সেটা কি অনেক বেশি ন্যাচারাল আর অডিয়েন্সকে অনেক বেশি ইনভলভ করে রাখতে পারে সেই মানে সেটাই কি কারণ? না, আমার নাটকে সবসময় ফোক থিয়েটারের ছোঁয়া লাগে, মানে যেগুলো লোকনাট্যের নাটক সেগুলো লোকনাট্যের ছোঁয়া থাকে। আমি মানে যে নাটকটা মানে বিনা কারণে লোকনাট্যের আমার ছোঁয়া থাকবে না। আমাদের সেরাবদানের মধ্যে তো লোকনাট্য না, থাকবে না, বা না, একদমই না। বা কোথাকার চরিত্রের মধ্যে তো লোকনাট্য থাকবে না। আমি যখন লোকনাট্যের আঙ্গিক থাকে, মানে ধরা যেতে পারে যে আমার আমার আমি তুগলকে পারবো না লোকনাট্যকে ব্যবহার করতে, কিন্তু হয়বদন চাইছে, কন্টেন্ট চাইছে লোকনাট্যটাকে এলিমেন্ট করতে, বা দেবী সর্পমাস্তায় কন্টেন্টের মধ্যেই লোকনাট্যটা রয়েছে। তো ফলে সেই জায়গাটাকে আমি সেইখানে লোকনাট্য আসে, মানে আমি জোর করে কোথাও লোকনাট্য ঢোকাই না। না, 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 একদমই না। আরেকটা ছোট প্রশ্ন এসেছে। বাদল সরকার থার্ড থিয়েটারের কথা বলতে গিয়ে বলেছিলেন দর্শক এবং অভিনেতাকে এক এক প্ল্যাটফর্মে নিয়ে আসার কথা। তারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পরস্পরের চোখের দিকে তাকিয়ে কাজ করবেন বলেছিলেন বাদল বাবু। এ বিষয়ে আপনার ভাবনা যদি একটু জানান। এটা অরিজিৎ মুখোপাধ্যায় দর্শক আমাদের প্রশ্ন হ্যাঁ, করেছেন। ব্যাপারটা হচ্ছে যে অরিজিৎবাবু যেটা বলেছিলেন ঠিকই বলেছেন। মাধব সরকারের ভাবনাটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবনা ছিল, কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে যে প্রসিনিয়ামের ক্ষেত্রে তো এখানে একটা হিন্ড্রেন্স আছে। প্রসিনিয়ামের ক্ষেত্রে তো আমি এক প্ল্যাটফর্মে আনতে পারছি না। যদি দেখা যায় যে যেখানে যে নাটকগুলোর ক্ষেত্রে আমি আমি সেই ইন্টারাকশনটার কথা, আমি একটা আগে একটা সাইট স্পেসিফিক থিয়েটার করেছিলাম একবার অন্য থিয়েটারের, সেটা শোভাবাজার নাট মন্দিরে করেছিলাম। পুরো নাট মন্দির পুরো স্পেসটা নিয়ে গৃহপ্রবেশ বলে একটা নাটক করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, গৃহপ্রবেশ। সেখানে আমি ওই দর্শকের সঙ্গে একটা ইন্টারাক্টিভ স্পেসের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিলাম। তো বাদল সরকার যে কথাটা বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন। যে আমাদের এখানে কি হয় যে অনেক সময় আমরা ওই মানে উঁকি মেরে দেখার মতো করে নাটক দেখি, মানে একটা দেওয়ালের যেন ফুটো করা আছে, ফুটো থেকে আমরা অন্ধকারের মধ্যে থেকে বসে নাটকটা দেখি। তো তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যদি পার্টিসিপেশন অফ দ্য অডিয়েন্স হয়, তাতে করে একটা পার্টিসিপেশন হয়, অবশ্য সাইকোলজিক্যাল পার্টিসিপেশন তো হতেই থাকে। কিন্তু কিন্তু যদি আমি একই সঙ্গে সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল বাউন্ডারিটা, মানে এই দুটোর সীমারেখা, অর্থাৎ দুটোকে যদি কোথাও মিশিয়ে দিতে পারি, অর্থাৎ শুধুমাত্র অভিনয়টা ওখানে হচ্ছে না, অভিনয়টা আমার এই স্পেসে হচ্ছে। আমি যেটা বারবার বলার চেষ্টা করলাম যে সিনোগ্রাফারদের কাজ মূলত এই বাউন্ডারিটাকে, এই যে ফোর্থ ওয়ালের একটা জায়গা তৈরি হচ্ছে সেইটার বাইরে গিয়ে আর একটা কাজ করা, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করি যে এখন যা এর পরে যা হবে আমাদের থিয়েটার নিয়ে, আবার মনে হয় আবার নতুন করে ভাবার তো সময় চলে এসেছে এখন। তাতে করে বাদল সরকারের এই কথাগুলো আরো বেশি গুরুত্ব পাবে বলে আমি বিশ্বাস করি। একদমই। একটা বিষয় স্যার জানতে চাইবো, আমি গতকালই আপনার ব্রেন নাটকটা ইউটিউবে দেখছিলাম, যেটা আছে ইউটিউবে আপলোড করা। তা একটা নাটক যখন আমরা মানে হলে গিয়ে দেখি, আমরা একদম মঞ্চের সামনে বসে যে যে দৃশ্যকাব্যটা আমরা সরাসরি দেখি, সেটা মানে অনেক জায়গাতেই নাটকটা যখন ইয়েতে দেখছি, মানে আমরা ফোনে দেখি বা কোনো ডিভাইসে, কোনো পর্দায়, মূলত পর্দায় দেখছি, তখন মানে আমি দেখেছি যে গোটা নাটকটাতে খুব কম কাটস ব্যবহার করেছেন আপনি, খুব কম জায়গায় মানে কেটে আবার ক্লোজে আসা, বা একটা মিড ক্লোজ চলছিল সেটা আবার কেটে মাস্টার শটে চলে যাওয়া, এইটার ব্যবহার কম কিন্তু আছে। মানে এক গোটা ক্যামেরাটা স্ট্যাটিক বসিয়ে দিয়ে নাটক আমরা যেমন দর্শক হিসাবে বসে যদি দেখি, সেইটার যে ভিজুয়ালটা আমাদের কাছে আসে সেটা নয়, একটু হলেও এডিটিং যে বিষয়টা, যে প্রসেসটা, সেটা মানে ফিল্ম এডিটিং বা ভিজুয়াল এডিটিং এর বিষয়টা একটু হলেও এই মানে যতভাবেই এই নাটক বিষয়টাকে ফিল্মিং করে বা রেকর্ড করে রাখার যে প্রসেস, তাতে তার মধ্যে এসে গেছে। তাতে কি আপনার মানে একজন নির্দেশক হিসাবে মনে হয় যে এই এডিটিং মানে ভিজুয়াল এডিটিং আসার ফলে মানে কোনো জায়গায় নাটকের মানে আপনি যে ভিজুয়ালটা ধরুন ভেবেছিলেন দর্শককে দেখাবেন বলুন, সেটা আমরা হলে মঞ্চে সামনে বসে যে ভিজুয়ালটা দেখতে পেয়েছি, সেটা যখন আবার ওই একটা কাট করে মিড ক্লোজে চলে এলো, সেটা যখন দেখছি, হয় তা না, এই থিয়েটার থিয়েটার কোনোদিন ডিজিটাল মাধ্যমে রিপ্রোডিউস করা যায় না। এটা করে দেখেছি, মানে এটা ধরো উইঙ্কেল টুইঙ্কেল এখন অব্দি, হ্যাঁ, সরি, আনন্দবাজার একবার করেছিল, তো বিয়ে আলাদাভাবে শর্ট ডিভিশন করে। এবং থিয়েটারটা সেটা না মানে ইউটিউবে ছিল। এত বেশি বায়োলজিক্যাল, এটা ডিজিটাল মাধ্যমে রিপ্রোডিউস করা যায় না। এটা একটা অ্যাবসার্ড ব্যাপার, আমি দেখেছি, আমার অভিজ্ঞতা তাই বলে। ফলে তুই যতই আমি ওটাকে একটু সিনেমাটিক করার চেষ্টা করি না কেন, কারণ যে মুহূর্তে আমি একটা লাইভ পারফরমেন্স কে ডিজিটাইজ ভার্সনে দেখবো, সেই মুহূর্তে দর্শনটা বদলে যায়।
ফলে ওটাকে আমাকে আবার সিনেমাটিক করে তুলতেই হয়, মানে অল্প কাট করে হোক, এই করে হোক, কারণ তখন ওটার মাধ্যমটা যেহেতু বদলে গেল, মাধ্যমটার আহ, প্রয়োজনীয়তা অনুযায়ী তখন তাকে বদলে দিতে হবে। তো সেইটা তো আর থিয়েটার হয় না, তখন তো সেটা অন্য কিছু হয়ে গেল। মানে সেটা অনেক বেশি ফিল্মের মতো দেখায় হয়তো আমাদের কাছে। এই এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন যে থিয়েটার, মানে আপনি যেটা বললেন যে ফিল্ম হলে তাও মানে আমরা পরবর্তীকালে এই ডিজিটাল প্রযুক্তিগত কারণেই পরে থিয়েটারকে কোনো অন্য কোনো ভাবে প্রিজার্ভ করা বা থিয়েটার প্রিজার্ভেশন এই প্রসেসটা নিয়ে এখন কি মানে কিছু ভাবছেন নতুন, বা এখন কোনোভাবে কি প্রিজার্ভ করার কোনো অন্য পন্থা আসছে বা করা যায়? ডিজিটাইজেশন ছাড়া তো এই আমাদের যা মাধ্যমের মধ্যে তোকে দেখার ক্ষেত্রে তোকে ডিজিটাইজেশনই করতে, মানে তোকে সামনে একটা ক্যামেরা ধরতেই হবে, সেটা তো পথ নেই। আমরা না। সৌম্য মিত্রের নাটকগুলো দেখতে পাই না, তাই ডিজিটাইজড হলে মানুষটাকে অন্তত দেখতে পেতাম, তার একটু সামান্য ডকুমেন্টেশন থাকতো। সেই ডকুমেন্টেশনটা যেমন জরুরি, তার সঙ্গে যেটা খুব জরুরি হচ্ছে যে আরেকটা ডকুমেন্টেশন করা, যে যারা এই কাজগুলো করছেন তাদের ভাবনা কি, এই কাজটা প্রসেস গুলো করতে, সেইটা কোথাও থাকে না। মানে ধর, সৌম্য মিত্র নাটক রক্তকরবী লিখে গেছেন বলে তাও পড়ে জানতে পারছি যে রক্তকরবী করার সময় ওনার ভাবনা কি ছিল। তো সেই রকম যে এক একটা সৃষ্টি আমরা যেমন চোখের সামনে দেখছি, তার যেমন একটা ভিজুয়াল ডকুমেন্টেশন আছে, একজন নির্দেশক কি ভেবে সেটা করছেন তারও যদি একটা প্যারালাল ডকুমেন্টেশন থাকে, সেটা খুব প্রয়োজনীয়। আর একটা ডকুমেন্টেশন প্রয়োজনীয়, একটা হচ্ছে সেটা সেটা আমার ক্ষেত্রেও করা, আমি কোনোদিন করিনি, কেন আমাদের হয় না আমি জানি না, আমি নিজেও কেন করি না জানি না। যেটা প্রসেস যখন শুরু হয় তখন গোটাটা একটা ডকুমেন্টেশন করে রাখে, যে একটা নাটক হচ্ছে হয়তো, তার একটা গোড়া থেকে ডে ওয়ান থেকে একটা ডকুমেন্টেশন ও করে রাখা, তাহলে হয়তো এখন আমরা কিছু বুঝতে পারি না। কিন্তু এখন আমার মনে হয় যে হারে যদি বাদল সরকার রিহার্সাল দিচ্ছেন যে দেখতে পেতাম, বা সৌম্যমিত্র মানে অজিতেশ রিহার্সালের স্টার্টিং ডে থেকেই রিহার্সাল বলছেন দিচ্ছেন, ডকুমেন্টেশনটা যদি রিহার্সাল, শুরু হতো। হ্যাঁ মানে সেই সেই রিহার্সালের যে পদ্ধতি, সেই নাটক করানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলোরও না আমার মনে হয় যে ডকুমেন্টেশন খুব জরুরি, খুব জরুরি। একদমই তাই। আরেকটা বিষয়, যেহেতু মানে ফিল্ম বারবার আমাদের মধ্যে চলে আসছে, আমার ফিল্ম আমার মানে এটা দর্শকের অনেকেই জানেন যে আমার মতো অনেকে আমার প্রজন্মের ফিল্মের হাতে করি স্যারের হাত ধরে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম। তা এই ফিল্ম মিডিয়ামটা যত বেশি, এটা আমাদের ইনফ্যাক্ট একজন দর্শকও প্রশ্ন করেছেন যে ফিল্ম মিডিয়ামটা অনেক বেশি মানে আজকের দিনে সহজ, মানে মানুষ ফোনে শুট করে নিচ্ছে, ফোনে ফিল্ম শুট করে সেটা বাড়িতে, এমন অনেক ধরনের সফটওয়্যার যেটা বাড়িতে বসে ল্যাপটপে এডিট করে নেয়। তা এই জন্য কি নাটকের চেয়ে এই এখনকার প্রজন্ম বা ফিল্মের দিকে বেশি মানে মোর প্রোন টু ফিল্ম এই মিডিয়া চলে যাচ্ছে বলে মনে হয়? না, এটাকে এটা গ্রস কোশ্চেন, মানে আমি এত ডেটা কোথা থেকে পাবো আমি, যে কত পার্সেন্টেজ চলে গেল। থিয়েটারের মানুষ সব না, না। ছেলেমেয়েরা সবসময়, যারা থিয়েটার করে থিয়েটার করবে, যারা ফিল্ম করে ফিল্ম, বা যারা থিয়েটার ফিল্ম দুটো দুটো সমস্ত মাধ্যমগুলোর সঙ্গে পরিচিত হতে চাইবে পরিচিত হবে। আমার মনে হয় যে এটা এরকম পার্সেন্টেজ দিয়ে চলে যাচ্ছে বা কম হচ্ছে বেশি হচ্ছে তা নয়। আহ, মুশকিলটা যেটা হচ্ছে যে এই সময়টাতে এই মুহূর্তে ধর, আমি বলবো এখন যদি বলি সময়ের সমস্যা। আহ, হুম। প্রথম কথা হচ্ছে যে থিয়েটারের মতো একটা শিল্পের চর্চা করতে গেলে সেটা একটা নিরবিচ্ছিন্ন চর্চা, তাতে সময় লাগে, দ্রুত সাফল্য পাওয়া যায় না। একটা গুরুমুখী বিদ্যা, এবং যেটা চর্চা তোমাকে দীর্ঘদিন ধরে করতে হবে, তোমার শরীরের চর্চা, তোমার গলার চর্চা, তোমার মগজের চর্চা, এই চর্চাটা তোমাকে কনস্ট্যান্টলি করে যেতেই হবে, এবং সেটা দীর্ঘদিন ধরে করতে হবে, করেই যেতে হবে, থামানোই যাবে না। আজকেও করতে হবে তোমার, তোমার বুড়ো হলেও করতে হবে। তার ফলে হচ্ছে এটা এটা লাগাও রাখ, মানে অনেক অনেক ধরে থাকতে হয়। আর এখন সময়টা না একটা, যে সময় তুই যেটা বললি, যেটা সেটা হচ্ছে যে আমি কোনো এই প্রজন্মের দোষ টোষ বলছি না, আমার কোনো বায়াস, কিন্তু এখনকার একটা আমাদের একটা সময়ের দ্রুততার কারণে আমরা খুব দ্রুত সাফল্যও পেতে চাইছি। তো থিয়েটার বোধহয় খুব দ্রুত নিজেকে এক্সপোজ করার মাধ্যম হয়, মানে আমি একটা থিয়েটার দলে এসে কালকেই কিছু করে ফেললাম, পরশুদিন আমার আমি একটা ইউটিউবে পোস্ট করতে পারবো না, বা আমি একটা ফেসবুকে পোস্ট করতে পারবো না। কিন্তু আমি একটা ক্যামেরা নিয়ে আমি একটা ইউটিউবে একটা ছবি পোস্ট করতে পারি, বা একটা ফেসবুকে আমি একটা পাঁচটা কথা বলে ফেলতে পারি। তার ফলে এই যেখানে একটা কোথাও মানে আমাকে দেখুন তার যত পার্সেন্টেজটা বাড়বে, তত উম, সেক্ষেত্রে অনেকটা এই 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 মাধ্যমে, থিয়েটার মাধ্যমের থেকে অন্য মাধ্যমের দিকে মানুষ হয়তো প্রাথমিক, যাদের যাদের বুদ্ধি আছে তারা কয়েকদিন পরে সেই মোহ থেকে বেরিয়ে এসে তারা ওই ফিল্মটাকে শিখে তারপরে করবে,
বা ফিল্ম মাধ্যমটাকেও তাকে জেনে করবে সে। কিন্তু খুব মানে আমার কাছে মানে সমস্ত মশলাপত্র আছে বলে আমি সঙ্গে সঙ্গে একটা ভালো খাবার বানিয়ে ফেলতে পারবো না। আমাকে খাবার বানানোটা জানতে হবে, শিখতে হবে, তাহলে আমি একটা ভালো শেফ হয়ে উঠতে পারবো। তো সেটাই আর কি, মানে যে মাধ্যমেই হোক না কেন সময় লাগে। মাধ্যমটা আমাদের জানতে হবে। হ্যাঁ। একটা একটা নাটক স্যার মানে প্রযোজনা করার অভিজ্ঞতা জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে মানে সিক্স ক্যারেক্টার্স ইন সার্চ অফ অ্যান অথর থেকে আপনি কোথাকার চরিত্র কোথায় রেখেছো করেছেন। তা এই নাটকটা ওই যেটা প্রসঙ্গটা আপনার কথার মধ্যে উঠে এসেছে একবার, ওটা খুব অদ্ভুত জিনিস যে যখন নাটকটা দেখতে ঢুকছি মানে কারোর হয়তো 2 মিনিট লেট হয়েছে, সে বুঝতে পারছে নাটকটা শুরু হয়ে গেছে, মানে ওটা একটা মানে অনগোয়িং প্রসেসের মধ্যেই যেন অডিয়েন্সরাও ঢুকে পড়লো স্পেসটার মধ্যে। তা এই থিয়েটার স্পেসটাকে এইভাবে ব্যবহার মানে ওই সিক্স ক্যারেক্টার্স ইন সার্চ অফ অ্যান অথরে করার মূল কোনো কারণ বা যদি এটা মূল সম্পর্কে কিছু বলেন। কন্টেন্টের মধ্যেই ছিল এই রসদটা। এটা এমন নয় যে তুই যদি পিরান্দল্য পড়লে বোঝা যায় যে পিরান্দল্যর এই কন্টেন্টটার মধ্যেই আছে, এই এলিমেন্টটা আছে। দর্শক ঢোকার সময় কিছু কাজ হচ্ছে, সেটা ওনার সূত্রগুলো লেখা আছে। সেইটাকে আমি একটা অন্য ভিজুয়ালে ট্রান্সফার করে নিয়েছিলাম, যেটা কনস্ট্যান্ট প্রসেস। আমার মনে হয় যে আমি এটা পিরান্দল্যকে মেনেই করেছি, পিরান্দল্যর বাইরে কিছু করিনি। কিন্তু মানে এইটা মানে পদ্ধতিগতভাবে অভিনেতাদের কাছেও খুব ইন্টারেস্টিং থাকে, তার কারণ এই 15 মিনিটের একটা যেমন স্ট্রাকচার আছে আবার নেই। একটা হয়তো ইন্টারাক্টিভ স্ট্রাকচার থাকে কিন্তু সংলাপ বদলে যেতে পারে। 15 মিনিটটা পুরো ইম্প্রোভাইজড, এবং ইম্প্রোভাইজেশনটা প্রায় প্রতিদিন বদলাচ্ছেই। তার ফলে মূল নাটকে ঢোকার আগে ঠিক কখন মূল নাটক হচ্ছে কারণ নাটকে কোনো বেলও পড়ে না। এটা অভিনেতাদের একটা প্র্যাকটিস হতে থাকে যে তারা কখন মূল নাটকে ঢুকবে তার আগে 15 মিনিট তারা একটা কোথাও ইম্প্রোভাইজেশন স্পেসের মধ্যে কে কিরকম ভাবে নিজেকে সানিয়ে নিচ্ছে। এটা অভিনেতাদেরও একটা প্রস্তুতি, এদিকে যেমন দর্শকদের একটা ঘটনা ঘটতে থাকে, তারা তারা ভাবে যে কিছু না কিছু ঘটছে। এই 15 মিনিট ধরে অভিনেতারাও কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে থাকে ইম্প্রোভাইজ করে। তো সেটা একটা মজা, কারণ নাটকটা দুম করে শুরু হয়ে যায়। মানে হ্যাঁ ঠিক কোন সংলাপে শুরু হবে সেটা একজনই জানে, সেটা একজনই ধরে, কিন্তু ঠিক সে কখন ধরবে সেটা কেউ জানে না। ফলে সে যখন এই মুহূর্তে কথা বলে উঠবে নাটকটা শুরু হয়ে যাবে, তার আগের কথাগুলো কিন্তু কেউ কি বলছে কেউ জানে না। এটা আনসার্টেনটি রাখা আছে জানেন। পার্সপেক্টিভ উইদিন দ্য পার্সপেক্টিভ। আচ্ছা, একটা একটা অন্য প্রসঙ্গে জানতে চাইবো আপনার কাছে যে আপনার ফিল্ম নাটকের মতো বা আমরা ট্রেলার দেখেছি আর নাটকের মতো সম্পূর্ণ ছবি মুক্তি পেয়েছে যখন আমরা দেখেছি, বা আহ, ছবিতে মূলত যে সমস্ত অভিনেতাদের আপনি চুজ করেন তারা থিয়েটার আর্টিস্ট, মঞ্চের অভিনেতা, মূলত মঞ্চের অভিনেতাকে আপনি পর্দায় ব্যবহার করেন। তা এখানে চলচ্চিত্র পরিচালক হিসাবে কোনো বিশেষ কোনো কারণ আছে মঞ্চের অভিনেতাদের ব্যবহার করার, বা মানে কারণ নাকি এটা বা এরম এদের ব্যবহার করতে গিয়ে এনাদের সেরকম কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে যে মানে মঞ্চের অভিনয়ের একটা ছাপ চলে আসছে পর্দায় করতে গিয়েও? প্রথম কথা হচ্ছে যে নাটকের মতোতে তো সবাই মঞ্চের অভিনেতা নন। না, সবাই মঞ্চের, একদমই সবাই মঞ্চের অভিনেতা নয়, পাওলি ওখানে অনেকে পাওলি অনেকেই ছিল। ছোটবেলায় করেছিল, রূপাদি এটাকেও হুম। মঞ্চের। আসলে আমার কাছে কমফোর্টেবল স্পেস, আমার সোজা কথা হচ্ছে যে আমি সেই অভিনেতাদের সঙ্গেই কাজ করবো যাদের সঙ্গে আমি কমফোর্টেবল, যাদের যারা যারা আমাকে বুঝতে পারবে। কারণ আমি তো আমার এখনো মনে আছে নাটকের মতো শুটিং এর মানে রূপাদির সঙ্গে শুটিং এর প্রথম দিন। তো আমাকে বুঝতে হয়তো রূপাদির অসুবিধা হচ্ছিল, আমার হয়তো আমাকে 2-3 বার আমি যখন এনজি বলছি তারপরে কেন সেটা কমিউনিকেট করতে আমার অসুবিধা হচ্ছিল। কিন্তু তারপরে যখন একসময় কমিউনিকেশন তৈরি হলো শুট করতে করতে, তখন আমার আর কোনো সমস্যা তৈরি হতো। কিন্তু গোড়ায় কিন্তু অসুবিধা হয়েছে। পাউলি যেহেতু পুরোটা অনেকদিন আগে থেকে আমার প্রসেসের মধ্যে ছিল, প্রায় মাস 3 ধরে ও বোম্বে থেকে চলে এসেছিল, ও খানিকটা আমাকে বুঝে ফেলেছে। কারণ সবটাই তৈরি হয় ব্যক্তি মানুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। আমি একজন অভিনেতাকে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনটা যদি আমি যে ভাষায় কথা বলবো সেই ভাষাটা খুব লিটারাল হয় না। এবার সেইটা সেইটা একজন অভিনেতাকে ধরাটা সে তার মতো করে ধরতে আরম্ভ করে। এখন আমার থিয়েটারের ক্ষেত্রে আমি অভিনেতাদেরকে দীর্ঘদিন ধরে চিনি, তারা আমাকে চেনে। তার ফলে আমার পক্ষে যত সোজা তাদের সঙ্গে কমিউনিকেট করার পদ্ধতি তৈরি হয়,
সেইটা আমার মনে হয় যে একদম আনকোরা, যাদেরকে আমি একদম চিনি না কিন্তু তারা খুব ভালো অভিনেতা, তাদের সঙ্গে হয়তো পদ্ধতিগত আমার একটু সময় লাগে, কিন্তু হবে না তো বটে, তো ওই কাজটা করলাম। একদমই তাই। আর একটা বিষয় নিয়ে আমাদের জানতে চাই যে চাঁদ মনসার কিস্সা প্রযোজনাটা আমরা দেখেছি, এবং তাতে ওই যে লোকনাট্যের ব্যবহার নিয়ে একটু আগে একজন প্রশ্ন করেছিলেন যে লোকনাট্যের ব্যবহার কেন দেখা যায়, তা সেটা মঙ্গল কাব্য কি লোকনাথের ব্যাপার, ওটা এটা ওখানে ওটা দেখা যাবে, এটা কিছু করার নেই। হ্যাঁ, 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 মানে ওটা ওটা নাটকের প্রয়োজনেই ব্যবহার করা, যেটা আপনি বললেন। কন্টেন্ট একটা লোক, কন্টেন্টটা মঙ্গল কাব্য, ও লোকনাট্য আর কি হবে, ওটা আর কোনো পথ নেই, ও পথ একদম নেই। ওই ওই নাটকটা, হ্যাঁ ওই নাটকটার প্রযোজনা সম্বন্ধে যদি একটু মানে কিছু শেয়ার করেন। না, এটা এটা সুভাষিসের নির্দেশনা, সুভাষিস গঙ্গোপাধ্যায়, হ্যাঁ সুভাষিসের হ্যাঁ। নির্দেশনা, আমি সিনোগ্রাফির কাজ করেছি। তো আমি যেটা আমি প্রথমে স্পেসটা যেটা বিল্ড করা সেটা হচ্ছে অনেকটা ওই চাতালের মতো, একটা রাইট আর লেফটে দুটো গোল ইয়ে করা, মাঝখানেও একটা গোল একটা স্পেস বিল্ড করা, অনেকটা বেদি গোছে একটা চাতালের মতো পুরো জিনিসটা, ইট ইজ আ ব্ল্যাঙ্ক স্পেস। ফলে ডিজাইনটা এই নাটকে যেটা হয়, লাইভ মিউজিক হয় না, মূলত ডিজাইনটা যেখানে হয় ওই খুব কম উপকরণ দিয়ে, কাপড় দিয়ে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, চট দিয়ে, মানে যত খুব কম কম এটা, মানে সুভাষিসের ইনিশিয়াল ভাবনা ছিলই, আমি সেটাকে এনহান্স করে দিয়েছি। হ্যাঁ, মানে এটার সিনোগ্রাফার হিসেবে এখানে আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে সবসময় মাছিতে বল, কারুবার শোনাতে বল, হুম। এখানেও তাই, সিনোগ্রাফার হিসেবে আমি ডিরেক্টরের যে ভাবনা, মূল ভাবনা, আমি সেটাকে এনহান্স করে দিয়েছি, করে গিয়ে একটা ভিজুয়াল তৈরি করেছি। হয়তো পেছনটা আমি ইয়ে করে ওই শ্যাডো তৈরি করলাম, হ্যাঁ, পেছনে ওই সাইক্লোরামাটাকে ইউজ করলাম, সাইক্লোরামাতে বিভিন্ন শ্যাডোজ তৈরি করলাম, এগুলো আমার এনহান্সমেন্ট, যে আমি এদিকটা যেমন হচ্ছে ওদিকেও একটা প্যারালালে আর একটা ছবি তৈরি করা, বা এই এই নৌকাটাকে এই ফরম্যাটে তৈরি করা, বা নৌকাটার এই সময় এই ছবিটা হবে, এই আলোটা এখান থেকে আসবে, বা নদীটা যদি এইটা হয় তাহলে নদীটার ক্ষেত্রে এই আলোটা আমরা যদি এইভাবে রাখি তাহলে নদীটা কিভাবে দাঁড়ায়, বা নদীর ছবিটা কি হতে পারে, এইরকম এইরকম ভাবে। তো সেইটা আমার চাঁদ মনসা কিস্সাতে সেইভাবে আমি অ্যাক্টারদেরকে বা ওই পুরো মানে রিদম, পেস মানে গতি ছন্দ, তার সঙ্গে সঙ্গে অভিনেতারা ইন্টারাকশন করতে করতে গেছে। একদমই। আমাদের দর্শকদের একটা ছোট্ট প্রশ্ন এসেছে যে আপনি গিরিশ কার্নাডের নাটক প্রযোজনা করেছেন, তার টেক্সট, মানে না, গিরিশ কার্নাডের নাটকের যে মূল টেক্সট, সেই টেক্সটকে আপনি একজন পরিচালক হিসাবে বা নির্দেশক হিসাবে কিভাবে ব্যাখ্যা করবেন? বললাম তো, বলা হয়ে গেল, এটা কিন্তু বলেছি আমি আগে। একদম, হ্যাঁ, মানে শুধু টেক্সট নিয়ে কি কিছু বলবেন? হ্যাঁ। শুধু টেক্সট দিয়েও বলেছি আমি, যে শুধু শুধু টেক্সটটা, যে তার যে আমি আহ, তার যে রিচনেস, হ্যাঁ, তো সেই হুম। রিচনেসটা নিয়ে তার গোড়াতেই বললাম। আর একটা প্রযোজনা নিয়ে আরেকটু জানতে চাইবো স্যার, আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি। সেটা হচ্ছে ফ্যাতারু। ফ্যাতারুর মানে টোটাল প্রসেসটা নিয়ে যদি কিছু বলেন, মানে গড়ে ওঠা, রিহার্সাল এবং কিভাবে প্রযোজনাটা সাজালেন। ফ্যাতারুটাও আনসার্টেন, কারণ ফ্যাতারুর ক্ষেত্রেও ওই আমাদের পদ্ধতিগত জায়গাতে আমাদের একটা বেসিক টেক্সট ছিল বটে, আহ রাজস্বী দে টেক্সটটা তৈরি করে, তারপরে আমরা যখন রিহার্সালে ফেলি, ফেলতে ফেলতে পাল্টাতে পাল্টাতে আবার ধাক্কা খেতে খেতে তৈরি হয়, এবং তার মধ্যে গান ঢুকে পড়ে, নাচ ঢুকে পড়ে। আহ, আরেক আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা আমরা চেষ্টা করেছিলাম যে খুব মিনিমালিস্টিক, মানে তখন সংস্কৃতির বা দলগত জায়গাতে আমাদের সামান্য টাকাও ছিল না। আমার একটা যেটা ইচ্ছা ছিল যে উম, কিভাবে কম উপকরণে ছবি তৈরি করা যায়, মানে ধরা যাক, মানে ফেতারু নিয়ে একটা গল্পই বলি, তাহলে তাহলে বুঝতে পারবি আর কি। এইটুকু বলি হ্যাঁ হ্যাঁ, বলে আর কিছু বলিনি, হ্যাঁ। অবশ্যই অবশ্যই। ফেতারু তখন ডিজাইনের কথা হচ্ছে, দ্বিতীয় হুগলি সেতু, তো ফেতারুরা ল্যান্ড করবে, মদন আর ডিএস ল্যান্ড করবে দ্বিতীয় হুগলি সেতু। এবার দ্বিতীয় হুগলি সেতু কি হতে পারে, তো তখন আমাদের সঙ্গে কাজ করছিলেন অঞ্জন দেব আমাদের ছেলেদেরকে শারীরিক ভাবে তৈরি করছিলেন, মাইম শেখাচ্ছিলেন, ফিজিক্যালি তৈরি করছিলেন। তো শরীর দিয়ে অঞ্জন দা বলছে যে এইটা এইভাবে করে, আমি এটাকে এইভাবে একটা দ্বিতীয়, কিন্তু আমার কোথাও আমার মনে হচ্ছিল না, আমি বেসিক ডিজাইনটাই ঢুকতে পারছিলাম না যে দ্বিতীয় হুগলি সেতুটা কিভাবে। তো মনে আছে একদিন গভীর রাত্রিবেলা আমি তখন ওই কলকাতার রাস্তায়
অনেক রাত্রিবেলায় বেরোতাম, রাত্রিবেলা সাথে 11:30-12টার সময় আমার এক বন্ধুর গাড়ি ছিল, ওই গাড়ি নিয়ে বেরোতাম, বেরিয়ে সারা কলকাতা ঘুরতাম, কোথাও শুয়ে থাকতাম, অনেক রাত্রির অব্দি দেখতাম। মানে রাত্রিরে কলকাতার ভেতরে একটা কলকাতা আছে, সেই কলকাতাটাকে তখন বোঝার চেষ্টা করছিলাম, মানে ফ্যাতারুদের রাত্রিরে কলকাতাটা তারা কিভাবে দেখছে, কারণ তখন আমি আমি প্রোডাকশন ডিজাইনে ঢুকতে পারিনি, মানে আমি কিভাবে করবো বুঝতে পারছিলাম না। তো একদিন ওই উম, গঙ্গার ঘাটে, আমার মনে হচ্ছে যে ওই গঙ্গার আউটরাম ঘাটের পাশে গঙ্গার যে ঘাটটা আছে, গঙ্গার ঘাটে শুয়ে মাথাটা উল্টো দিকে, মানে গঙ্গাটাকে মানে চিত হয়ে শুয়ে আর কি, মাথাটা উল্টো দিকে করেছি, দেখি দ্বিতীয় অগ্নিশাত। দ্বিতীয় অগ্নিশাতে আমি উল্টো দিকে তাকিয়ে আছি বলে আমি পুরো মাথাটা উল্টো, মানে ভিশনটা পুরো উল্টো। আমি দেখলাম আচ্ছা। জাস্ট দুটো লাইন এরকম, জাস্ট দুটো line, এইভাবে এরকম দুটো লাইন, এরকম দুটো লাইন চলে যাচ্ছে। তাহলে আমার ইন্টারেস্টিং তো, এরকম দুটো লাইন। তো পরের দিন আমাদের এই কাশী বিশ্বনাথে যখন রিহার্সাল হচ্ছে, আমি বললাম যে চলো দেখা যাক তো, যে দুটো এরকম দুটো মানে লাঠি ফেলে কি দেখা যায়। তারপরে সেটা ক্রমাগত স্ট্রেচারে কনভার্ট হলো। আরে আমার এই স্ট্রেচার যদি হয় তাহলে তো এটাতে উড়ে উড়ে যাওয়া যায়, স্ট্রেচারে উঠে ওড়া হয়ে গেল। বা ওই কার্জন পার্কে দেখবি ইয়েটা স্ট্যাচুটা ঘুরে যায়, হুম। এইরকম ভাই, এই দূর স্ট্যাচু, এই সবটাই ওই আমার ওই তৈরি হতে হতে যায়, মানে আমি ওই আগে থেকে ডিজাইন করে কিছু করিনি। এবং অনেকটা সেই সময় আমি একটা ট্রান্সের মধ্যে নিজেকে ফেলে দিই, মানে ওইটার মধ্যে থাকি আর কি, ওইটার মধ্যে জীবন যাপন করি, করতে করতে কিছু একটা কিছু ঘুরতে থাকে আমার সামনে, চোখের সামনে, বা ভেতরে কিছু একটা ঘুরতে থাকে, সেটা একটা ওই স্পার্ক, ওইটুকু। তারপরে আবার স্পেসে গিয়ে ধাক্কা মানে ফেলে দেখি যে কি হয়, দেখি কি হয়, দেখি। এইভাবে ফেতর তৈরি হচ্ছে, ফেনো ফেতর আজও বদলায় আর কি। একদম। আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইবো, যেহেতু ইয়ে সামনেই রিলিজ করছে। নাটকের মতো যখন রিলিজ করেছিল, আপনার একটা সাক্ষাৎ নিয়েছিলাম, যে আপনি বলেছিলেন যে আমি নাটকের মতো করতে আসি, কারণ ওই বিষয়টা আমার মনে হয়েছিল যে না, মঞ্চ নয়, আমি ফিল্মে অনেক বেটার প্রকাশ করতে পারবো। এরকম একটা সাক্ষাৎকারে আপনি বলেছিলেন। হুম উম, হুম তা করেছি। ইয়ে তো আপনি মঞ্চ প্রযোজনাও করেছেন, ওই হুম একই বিষয় নিয়ে আবার আবার ফিল্ম কেন? এটা নিয়ে হ্যাঁ, মানে এটা 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 নিয়ে ফিল্ম এইটা ডিরেক্ট। গুড কোয়েশ্চেন, এটা গুড কোয়েশ্চেন। হ্যাঁ, মানে এইটা তাহলে তো ওটা তো মঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, আমি তাহলে দুটো তাহলে ভার্সন, ফিল্ম। এটা গোড়া থেকে ছিল, এটা কৌশিক, উম, এটা এটা যদি থাকতো তাহলে ওই ভালো বলতে পারতাম। তো আমাদের বন্ধু কৌশিক রায়চৌধুরী ওই যখন টেক্সটটা লিখেছিল, তো তো আমার মনে আছে একটা দিন তখন ইয়ে হয়ে গেছে, আমাদের থিয়েটারটা হয়ে গেছে। একদিন আমি আর কৌশিক বসে আড্ডা মারতে মারতে আমি বললাম যে এর 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 একটা আমার না একটা এটা ফিল্মের ছবি মাথায় ঘুরছে। কৌশিক বলল, হ্যাঁ এটা এটা ফিল্ম, ফিল্ম কিভাবে করবি? তো আমি বললাম, আমি তখন ওই একদম গোড়ার ভাবনাগুলো ওকে বলবো যে তাই, আচ্ছা তাই তো, এটা তো থিয়েটারে করা যায় না। আমি বললাম, না এটা থিয়েটারে হবে না, এটা ফিল্মেই হবে। তো বললো যে এটা এটা তুই কি করবি? আমরা দাঁড়া, এটা এই স্ক্রিপ্টটা আমি লিখি। বলে ঠিক আছে, তুই একটা কাজ কর, আমার স্ক্রিপ্ট থেকে তোর স্ক্রিপ্ট তৈরি কর। এই একদিন আমাদের একটা আড্ডা হয়েছে, আবার এক বসে। তারপরে আমি না মাঝে মাঝে এই স্ক্রিপ্টটা, সেটা 2006-এর কথা বলছে, এবার 2008-এ আমি একদিন বসে হঠাৎ করে আমার কৌশিকের সঙ্গে কথা হচ্ছিল, পরে কৌশিক বললো, কি রে তুই লিখেছিলিস? আমি বললাম না তো। আমি দেখি তো। আমি একটু লিখলাম, 8-এ লিখে ভুলে গেছি, আবার 10-এ হয়তো পাতা উল্টেছি, আবার একটু লিখেছি। এই করতে করতে যখন ফাইনালি কৌশিক আমাদের ছেড়ে চলে গেল, তখন আমার মনে হলো যে কি আর করতে পারি বন্ধুদের জন্য। তো এটা একটা ডেডিকেট করি কৌশিককে। আহ, ও বলেছিল যে দেখি কেমন হয় ছবিটা, কারণ আমি একটা ছবি দেখতে পাচ্ছি, দেখি একই কন্টেন্ট থিয়েটার ফিল্মে দেখবো কি হয়, দেখা যাক। তো সেই জন্য তারপরে আমি ফাইনালি স্ক্রিপ্টটা লিখে ফেলি এবং ছবিটা বানিয়ে ফেলি, মানে ছবিটা বানাই, এবং সমস্ত বন্ধু বান্ধবরা আমাকে টাকা দিয়েছে। এটা আহ, আমার খুব ভালো, আমার বন্ধু ভাগ্য খুব ভালো। আমার বন্ধুরা মানে যে যা পেরেছে টাকা দিয়েছে, এবং ওরা বলেওছে টাকা ফেরত দিতে হবে না, তুই ছবিটা বানা, ছবি করে যদি 2 টাকাও তো পাস, তাহলে পরের ছবিটার জন্য রেখে দিস। তো ফলে এইটা, এই ধর 22 তারিখে ছবিটা রিলিজ করা, এটা আমার কাছে একটা বড় বড় ব্যাপার, যেটা ইটস এ ইটস ওয়ান কাইন্ড অফ, the film is in fact মানে from a core heart it's dedicated to কৌশিক। আর একই সঙ্গে আমার বন্ধুদেরকে আমি, মানে বন্ধুদের কাছে আমি মানে নতজানু হয়ে থাকলাম আমার এই কাজটাকে তাদের সাপোর্ট করেছিল বলে। এবং আমি সবাইকে বলবো যে দেখুন, ইয়ে নাটকটা অ্যাভেলেবেল এখন ইউটিউবে বিনা পয়সায় দেখা যায়। আর এতে হ্যাঁ, ফিল্ম করতে আমাদের একটু পয়সা লেগেছে, মানে বেশ
কিছু পয়সা লেগেছে। তো যদি আপনারা আমার ছবিটা দেখেন তাহলে এই দুটো মাধ্যম একই কন্টেন্ট, কিন্তু দুটো মাধ্যমে গিয়ে কিভাবে পাল্টায়, কন্টেন্টটা পাল্টাচ্ছে না কিন্তু ভিজুয়াল ট্রান্সফরমেশন কি ঘটছে, এবং সেইটা নিয়ে তাহলে একটা আড্ডা মারা যাবে, মানে সেটা নিয়ে আবার একটা ডিসপুট করা যেতে পারে। সেইটার জন্য আমি বলবো সবাই একটু দেখুন, দেখার পর আবার একটা আড্ডা হবে, ঝগড়া হবে, এই আর কি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আর একটা আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। একটা বিষয় জানতে চাইবো যে আহ, আ- আপনি কলকাতা সহ বিভিন্ন জায়গায় আমরা জানি যে থিয়েটার ওয়ার্কশপ এই বিষয়টাই কাজকর্মের সঙ্গে আপনি খুবই অ্যাক্টিভ ভাবে জড়িত। তা এই থিয়েটার ওয়ার্কশপের পরিসর আমাদের শহরে বা আমাদের শহরের বাইরে এখন কি জায়গায় আছে বলে আপনার মনে হয়? তার কি খুব বেশি স্কোপ আছে নতুনদের জন্য থিয়েটার, বা প্রচুর ওয়ার্কশপ কি হয়? দেখ, এখন যে ওয়ার্কশপ গুলো হচ্ছে না, আমি এখন ওয়ার্কশপে যাওয়া ছেড়েই দিচ্ছি, খুব কম আর করি না। এখন ওয়ার্কশপ গুলো মূলত যেটা হয় সেটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ কালচারকে দেখানোর জন্য বছরে একটা করে ওয়ার্কশপ করাতে হয়, বা সঙ্গীত নাটক একাডেমি থেকে গ্রান্ট পেলে একটা ওয়ার্কশপ হয়। ওই একদিন দুদিনের ওয়ার্কশপে কিছু হয় না। যদি সত্যি সত্যি ওয়ার্কশপ করতে হয় তাহলে মিনার্ভাতে যেরকম ভাবে একটা ওয়ার্কশপের প্ল্যানিং ছিল বা ওভাবে যেভাবে হয়েছে, যে টানা এক মাস একসঙ্গে থেকে কাজ করা, বা টানা অন্তত 20-25 দিন, অন্তত 3টে সপ্তাহ একসঙ্গে পুরো থেকে একটা পদ্ধতি নিয়ে কাজ করা, তাহলে কিছু হয়। কিন্তু যেহেতু সেটা সেইভাবে এখন কেউ সময়ও দিতে পারে না, আর সেই রকম ভাবে থিয়েটারের কাজটার আমার মনে হয় যে অতটা আমরা হয়তো ভালোবাসি না, নিজেরাই হয়তো থিয়েটারটাকে অতটা ভালোবাসি না। সেই জন্য হয়তো এখন এই যে ওয়ার্কশপ গুলো হচ্ছে, ওয়ার্কশপ গুলো নামকে ওয়ার্কশপ হচ্ছে, ওয়ার্কশপ গুলো কোনো মানে নেই। সেই জন্য মানে মাঝে মাঝে অনেক সময় বন্ধুকৃত্য করতে আমাকে যেতে হয় বটে, কিন্তু নিজে গিয়ে দেখেছি কোনো কাজ হয় না। ওই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টায় বসে জ্ঞান দিয়ে ও ইনফ্যাক্ট কোনো কাজ হয় না। একদমই তাই স্যার, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমরা আজ আবার শুরু শেষ করেছিলাম কোথায় গেছে, গিরিশ শেষ হয়ে কার্নার গেল। দিয়ে। না, একটা ছোট স্মৃতিচারণা দিয়ে আজকে শেষ করতে আপনার কাছে অনুরোধ রাখবো যে আজকে শম্ভু মিত্রের মৃত্যুদিন। আপনি শম্ভু মিত্র নিয়ে যদি 2-4 কথা বলে শেষ করেন। সৌম্যমিত্র, সৌম্যমিত্র হচ্ছে মানে, আমি তোকে একটা গল্প বলি, সেটা হচ্ছে যে একটা ঘটনা। আমি তখন খুব ছোট, বেশ, বেশ, ওটা বেশ। হাই স্কুলে পড়ি। খুব ছোট মানে আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি রামকৃষ্ণ মিশন থেকে এসেছি, ক্লাস 8-এ পড়ি। তো শনিবার দিন শনিবার দিন আমাদের একটা হাফ ডে ছিল। আমার মনে আছে আমি কোথাও একটু আগে ছুটি হয়ে গেছিল। আমি ওই দুপুরবেলা মনে আছে আমার স্কুল থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। তখন সাইকেল ছিল না আমার। তো হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। তো আমাদের সেই সময় না প্রত্যেকটা বাড়িতে রেডিও চলতো। তো আমি একটা মানে জায়গা থেকে যখন আমি একটা সময় একটা কথা, একটা লোকের কথা শুনতে পেলাম। সানডে ক্লাব বলে ওখানে একটা ক্লাব আছে, তারা গলি দিয়ে হাঁটছিলাম। দুপাশের বাড়িতে সব বাড়িতে রেডিও চলছে এবং একই জিনিস চলছে। আমি একটা লোকের কথা শুনতে পুরোটা পুরো নাটকটা শুনছি এবং পথ দিয়ে এগোচ্ছি। পুরো নাটকটা শুনছি আর ওই রাস্তা দিয়ে এগোচ্ছি। আমার প্রায় 10 মিনিট আমি রাস্তা দিয়ে হেঁটেছি, কিন্তু নাটকটা যেহেতু প্রতিটা বাড়িতে রেডিও চলছে, আমি নাটকটা শুনতে গেছি। বাড়ি থেকে বাড়িতেও নাটকটা চলছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবার সঙ্গে বাড়িতে, বাবাই কি গো উনি? তো বলছে সৌম্য মিত্র। দারুণ তো। ওই স্কুলের জামা কাপড় না ছেড়ে বসে পড়লাম। রেডিও নাটক একটা ছিল। তারপরে বাবা আমাকে সৌম্য মিত্রের ওই রেকর্ড দিলেন আর কি। মনে আছে যে মধুবংশীর গলি ছিল এক পিঠে, আর এক পিঠে বোধহয় প্রেমেন্দ্র মিত্র কবিতা। এই আমার প্রেম শুরু আর কি। তারপরে উম, ওই লাইব্রেরিতে খুঁজে খুঁজে ক্লাস 9-এ অভিনয় নাটক মঞ্চ পড়ে ফেলা, প্রসঙ্গ নাট্য পড়ে ফেলা, এরম করতে করতে মানে সৌম্য মিত্রের প্রতি আমার একটা মানে কোথাও একটা অদ্ভুত প্রেম ভালোবাসা রয়ে গেছে। আজও যখন মানে ধর শ্যামলীদির সঙ্গে যখন কথা হয়, আমি সৌম্য মিত্রের বইগুলোকে একটু ছুঁয়ে ছুঁয়ে দেখি, বা একটা ম্যাগাজিন হয়তো তাতে সৌম্য মিত্র নিজের কোথাও লিখেছেন কোন নোট,
বললাম একটুখানি আমাকে আমাকে দাও না এটা। হয়তো ভালোবেসে দিয়েওছেন, একটা দুটো এরকম রেখে দিয়েছি, এখন সৌমিত্রের হাতের নোট একটা। এর সৌমিত্রের ভিতরে মানে এরকম একটা মানুষকে না সবসময় না আগলে মানে কোথাও মনে হয় যে হার এই মানুষটা যদি থাকতো, তাহলে তার পাটা ছুঁয়ে থাকতো, আমার মাথায় যদি এসে হাতটা পড়তো। এরকম একটা মানুষ, এরকম একটা থিয়েটারের মানুষ, যে মানুষগুলো মানে আমাদের বেঁচে থাকার, থিয়েটারে বেঁচে থাকার রসদ তৈরি করেছেন। সে মানুষগুলো প্রাণের কাছে রে, হৃদয়ের কাছে। এটা আলাদাভাবে বলার কি আছে? ফলে সৌমিত্র আমার কাছে আমার জীবন অনেকটা। অনেক ধন্যবাদ স্যার আজকে এতক্ষণ এই সন্ধ্যেবেলার সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তোকেও আমরা ধন্যবাদ, তোকেও ধন্যবাদ। সবাই মিলে দেখবো 22 তারিখ, এবং আশা করা যায় তারপরে আরেকটা এরকম আড্ডার আমরা আয়োজন করব, মানে প্লিজ কর। ইয়ের আমি চাইছি যে এই দুটো মাধ্যম নিয়ে একটুখানি, তুই যে প্রসঙ্গটা তুলিস ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব তাহলে আরো অনেককে দু একজনকে সঙ্গে নিয়ে আমরা সঙ্গে নিয়ে তাহলে একটা একটা আড্ডা এরকম মারতে আড্ডা চাই, আমরা যে করবো। দুটো মাধ্যমে দর্শন কি হলো এবং কিভাবে কি তাদের মনে হচ্ছে। আমি একটু ভিউয়ারদের আমি ইন্টারাকশন পেতে চাই, এবং যারা মূল নাটকটা মঞ্চে দেখেছে, তুই যদি এরকম দর্শককে পাস আরো ভালো হয়। বেশ বেশ, আমরা এরকম একটা মানে অবশ্যই এরকম একটা আড্ডা 22 তারিখের এক সপ্তাহ হোক, মানে এক সপ্তাহে মানুষজন দেখতে সময় পাবেন, তারপর আমরা একটা আয়োজন করবো নিশ্চয়ই। ঠিক আছে, ধন্যবাদ স্যার, অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধুবান। ওকে, টাটা টাটা টাটা। টাটা।